বিসমিল্লাহ। এই সময়ে তুর্কি গভর্নরদের মধ্যে তুর্গল তুগান খানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি তুর্কিদের কারাখিতাই গোত্রের লোক ছিলেন। সুলতান ইলতুৎমিশ তাকে খরিদ করে স্বীয় পরিবারে লালন পালন করেন এবং সুশিক্ষা দেন। তিনি প্রথমে সুলতানের দরবারে বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন, যেমন সাকিয়ে খাস, সুলতানের ব্যক্তিগত পানীয় পাত্রবাহক; শরীদ দাওয়াতদাতার, আহ, সুলতানদের দোয়াত কলম রক্ষকদের নেতা; এবং আমিরে আখুর অশ্বশালার রক্ষক। পরে তিনি বদাউনের গভর্নর নিযুক্ত হন এবং আরও পরে বিহারের গভর্নর নিযুক্ত হন। বিহারের গভর্নর থাকাকালে তিনি লখনৌতি অধিকার করেন এবং আওয়ার খানকে পরাজিত করে সমগ্র লখনৌতির গভর্নর হন। ইলতুৎমিশের মৃত্যুর পরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই সময়ই বোধহয় তুগরল তুগান খান এবং আওয়ার খান লখনৌতির ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হন এবং তুগরল তুগান খান বিজয়ী হয়ে সারা লখনৌতি রাজ্যের গভর্নর পদে আসীন হন। 1236 থেকে 1245 খ্রিস্টাব্দ পর্যন্ত 9 বৎসর তিনি লখনৌতির গভর্নর ছিলেন। জোরপূর্বক লখনৌতি দখল করলেও সুলতানা রাজিয়ার নিকট বহু মূল্যে উপহার পাঠিয়ে, ঠিক আছে, সুলতানা রাজিয়ার নিকট বহু মূল্যে উপহার পাঠিয়ে তিনি স্বীয় ক্ষমতা বৈধ করে নেন। একই সময়ে তিনি বিহার ও লখনৌতির গভর্নর নিযুক্ত হন। রাজা তাকে ছত্র, লাল চাদর এবং নিশান ইত্যাদি রাজাকে উপহার দিয়ে পুরস্কৃত করেন। তার সময়ে দিল্লিতে একের পর এক চারজন সুলতান সিংহাসনে বসেন। যিনি সিংহাসনে বসতেন তুগরল তুগান তার প্রতি আনুগত্য স্বীকার করে উপহার পাঠাতেন। তুগরল তুগান খান রাজ্য বিস্তারে মনোযোগ দেন। তিনি প্রথমে ত্রিহুত আক্রমণ করে বিপুল ধনসম্পদ হস্তগত করেন। বিশাল সৈন্য ও নৌবাহিনী গঠন করে দিল্লির পূর্ব দিকের প্রদেশগুলি অর্থাৎ অযোধ্যা, কারামানিকপুর এবং গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল জয় করার জন্য অগ্রসর হন। তিনি একজন উচ্চাভিলাষী লোক ছিলেন। তার তার উৎকীর্ণ একমাত্র শিলালিপিতে তিনি উচ্চ উপাধি গ্রহণ করেন। তিনি নিজে সুলতান উপাধি না নিলেও দিল্লির সুলতানের নামও সেখানে উৎকীর্ণ করেননি, কিন্তু তার উচ্চাভিলাষ ছিল ত্রুটিপূর্ণ। তিনি তার নবগঠিত সৈন্যবাহিনী নিয়ে পার্শ্ববর্তী এলাকা জয়ের চেষ্টা না করে পশ্চিম দিকে অগ্রসর হন। তিনি গঙ্গা নদী ধরে অগ্রসর হয়ে কারা সীমান্ত পার হয়ে চুনার, বারাণসী ও এলাহাবাদে পৌঁছেন এবং সেখান থেকে দিল্লি সুলতানের নিকট উপহার পাঠান। সুলতান আলাউদ্দিন মাসুদ শাহ তার নিকট খেলাত পাঠিয়ে সম্মানিত করেন। এই সময় ঐতিহাসিক মিনহাজি সিরাজ তার সঙ্গে সাক্ষাৎ করেন। তুগরল তুগান তার এই সম্মানিত মেহমানকে নিয়ে লখনৌতি ফিরে আসেন। তুগরল তুগান খানের এই অভিযানের উদ্দেশ্য বোঝা যায় না। হয়তো তিনি পূর্ব ভারতের একচ্ছত্র অধিপতি হওয়ার বাসনা পোষণ করেন, কিন্তু তুগরল তুগানের উদ্দেশ্য যাই থাকুক না কেন, তার এই অভিযান তার জন্য কাল হয়ে দাঁড়ায় এবং তার পতন ত্বরান্বিত করে। তুগান খান পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় তার সকল সৈন্য নিয়ে যান। তার রাজ্যের সীমান্ত রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থাও তিনি করে যাননি। পার্শ্ববর্তী হিন্দু রাজ্য যে তার রাজ্য আক্রমণ করতে পারে এই চিন্তা তার মনে আসেনি। উড়িষ্যায় তখন নরসিংহদেব নামে একজন রাজা রাজত্ব করতেন। তিনি একজন শক্তিশালী রাজা ছিলেন। তিনি বঙ্গ এবং রাঢ় আক্রমণ করেন এবং লখনৌর দক্ষিণ সীমান্ত শহর লখনৌর নগর অধিকার করে নেন। তুগান খান সংবাদ পেয়ে তাড়াতাড়ি ফিরে আসেন এবং শত্রুদের বাধা দেন। ঐতিহাসিক মিনহাজও এই যুদ্ধে যোগদান করেন। তুগল খানের বাহিনী শত্রুদের পিছু হটিয়ে বাঁকুড়া জেলার কাটাসিন দুর্গ অধিকার করেন। তিনি স্বীয় রাজ্য শত্রুর কবল থেকে পুনরুদ্ধার করে শত্রুর অধীনস্থ কিছু এলাকাও জয় করেন, কিন্তু এই বিজয়ে উল্লসিত হয়ে তিনি আরামায়েশে লিপ্ত হন। মুসলমানদের প্রতিরক্ষার ব্যবস্থা শিথিল হওয়ায় শত্রুরা আবার সুযোগ বুঝে নিয়ে তুগান খানের শিবির আক্রমণ করে মুসলিম সৈন্যদের ছত্রভঙ্গ করে দেয়। সীমান্ত শহর লখনৌর হস্তচ্যুত হয়। আসলে তুগান খান উড়িষ্যার রাজার রণকৌশল বুঝতে পারেননি। তুগরল তুগানের আক্রমণের মুখে উড়িষ্যা বাহিনী ইচ্ছে করলে পিছু হটতে হটতে মুসলিম বাহিনীকে তাদের সীমান্তের অনেক দূরে নিয়ে যায়। জয়ের আনন্দ তুগান খান অসতর্ক হলে উড়িষ্যার রাজা, হ্যাঁ, উড়িষ্যার রাজা পাল্টা আক্রমণ করে কি করে, আল্লাহ, পাল্টা আক্রমণ করে তুগান খানকে রাজধানী পর্যন্ত তাড়া করে। তুগান খান পরিস্থিতি মোকাবেলা করতে না পেরে দিল্লি সুলতানের সাহায্য কামনা করেন। আচ্ছা, দিল্লি সুলতানের সাহায্য কামনা করেন। সুলতান কারা মানিকপুরের গভর্নর মালিক কারাক খান এবং অযোধ্যার গভর্নর মালিক তমর খান কিরানকে তুগান খানের সাহায্যে গমন করার আদেশ দেন। ইতিমধ্যে উড়িষ্যা সেনা লখনৌর শাসক ফখরুল মুলুক সহ অনেক মুসলমানকে হত্যা করে রাজধানী লখনৌতি অবরোধ করে। তুগরল তুগান খান লখনৌতি দুর্গে অবরোধ হয়ে পড়েন, কিন্তু দিল্লির বাহিনীর আগমনের সংবাদ পেয়ে উড়িষ্যার বাহিনী দুই দিকে আক্রান্ত হওয়ার ভয়ে রাজধানীর অবরোধ তুলে নিয়ে পশ্চাদপসরণ করে। তুগরল তুগান তখন বলেন, যেহেতু শত্রুরা রাজধানী ছেড়ে চলে গেছে, দিল্লি থেকে আগত বাহিনীর ফিরে যাওয়া উচিত। এই প্রশ্নে আবার মুসলমানদের মধ্যে অন্তর্বিরোধের সূত্রপাত হয়। মুসলমানদের উচিত ছিল তুগরল তুগান, তমর খান এবং কারাক্স খান সকলে মিলে উড়িষ্যার সৈন্যদের বিরুদ্ধে গমন করা, কিন্তু তারা এখন নিজেদের স্বার্থ চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। তমর খান
তোমর খান কিরান ফিরে যেতে রাজি হলেন না। তিনি লখনৌতিতে ক্ষমতা অধিকারের জন্য তুগান খানকে আক্রমণ করেন এবং দুর্গে অবরুদ্ধ করেন। তিনি কৌশলে তুগান খানকে পরাজিত করেন। ঐতিহাসিক মিনহাজ উভয়ের মধ্যে সমঝোতা করে দেন। আচ্ছা, যে স্থির তুগান খান তার সকল সৈন্য, হাতি, ঘোড়া এবং সম্পদ দিয়ে লখনৌতি ছেড়ে যাবেন। ঠিক আছে, সে কোথায় যাবে? লখনৌতি ছেড়ে চলে যাবে। এবং তমর খান কি করবে? আহ, কিরান লখনৌতির গভর্নর পদ দখল করবে। ঠিক আছে। আচ্ছা, তোগরল খান প্রথমে দিল্লি যান। কারাক্স খান কি করেন? আচ্ছা, একটু সাউন্ডটা কোয়ালিটি চেক করে নিই। আচ্ছা, হচ্ছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তমর খান কিরান লখনৌতির গভর্নর পদ দখল করেন। তুগরল তুগান খান প্রথমে দিল্লি যান। কারাক্স খান এবং মিনহাজও তার সঙ্গে যান। সুলতান আলাউদ্দিন মাসুদ শাহ এতই দুর্বল ছিলেন যে তিনি তমর খান কিরানকে বিশ্বাসঘাতকতার জন্য কোনো শাস্তি দিতে পারেননি। তুগরল খানকেও কোনো সাহায্য করতে পারেননি। পরবর্তী সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ তুগান খানকে অযোধ্যায় গভর্নর নিযুক্ত করেন। তমর খান কিরান প্রায় 2 বৎসর লখনৌতি শাসন করলেও রাজ্য বিস্তার করেন বা অন্যভাবে লখনৌতির শক্তি বৃদ্ধি করেন এবং এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তমর খান লখনৌতিতে এবং তুগান খান অযোধ্যায় একই তারিখ অর্থাৎ 1237 খ্রিস্টাব্দে 9 মাস তারিখে পরলোক গমন করেন। পরবর্তী গভর্নরগণ তমর খানের মৃত্যুর পরে মালিক জালালউদ্দিন মাসুদ জানি লখনৌতির গভর্নর থাকলেও তার শাসন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তার উৎকীর্ণ একখানি শিলালিপিতে দেখা যায় যে তিনি ইলতুৎমিশের সময়ে নির্মিত একখানি মসজিদ সংস্কার করেন। সেই লিপিতে তিনি মালিক ও শার্ক উপাধি নেন। এই লিপিখানি মালদহ জেলার গঙ্গারামপুর থেকে আবিষ্কৃত হয়। জালালউদ্দিন মাসুদ জানির পরে অযোধ্যার গভর্নর মালিক ইখতিয়ারউদ্দিন ইউজবক লখনৌতির গভর্নর নিযুক্ত হন। তিনি উজির উলুক খান বলবনের স্নেহভাজন ছিলেন, তাই ইতিপূর্বে দুইবার বিদ্রোহ করেও তিনি সুলতানের ক্ষমা লাভ করেন এবং লখনৌতির গভর্নরের পদ লাভ করেন। সুলতান মগিসউদ্দিন ইউজবুক নতুন গভর্নর মালিক ইখতিয়ারউদ্দিন ইউজবুক অত্যন্ত সাহসী এবং বিচক্ষণ যোদ্ধা ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন ইউজ খলজির পর তিনি সর্বপ্রথম রাজ্য বিস্তারে মনোযোগ দেন। স্মরণ থাকতে পারে যে তুগরল তুগান খানের সময় উড়িষ্যা রাজ লখনৌতি রাজ্যের দক্ষিণে কিছু এলাকা অধিকার করেন। ইখতিয়ারউদ্দিন ইউজবুক শত্রুদের শাস্তি দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। উড়িষ্যার সবন্তর নামক এক সামন্ত হুগলি জেলার গড় মান্দারণে দুর্গ নির্মাণ করে এক সামন্ত রাজ্য গঠন করে এবং অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। ইউজবক সবন্তরকে আক্রমণ করেন এবং প্রথমে 2টি যুদ্ধে জয়লাভ করলে তৃতীয় যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়। পরে ইখতিয়ারউদ্দিন ইউজবক সতর্ক হয়ে যান এবং সুপরিকল্পিতভাবে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। তিনি তার সৈন্য সংখ্যা বৃদ্ধি করেন এবং অশ্ববাহিনীকে সুসজ্জিত করেন। উড়িষ্যার বাহিনীতে অনেক হাতি থাকায় তিনি সম্মুখ যুদ্ধের পরিবর্তে অতর্কিত আক্রমণ করে হাতিগুলো ঘায়েল করতে থাকেন। এই পরিকল্পনায় তিনি শত্রুদের পরাজিত করেন, সবন্তরের রাজধানী মান্দারণ অধিকার করেন। অতঃপর তিনি সমগ্র আরব অঞ্চল জয় করেন। এই বিজয়ী পরে ইখতিয়ারউদ্দিন ইউজবক তৃতীয়বারের মতো বিদ্রোহ করেন এবং সুলতান মগিসউদ্দিন ইউজবক উপাধি নিয়ে সিংহাসনে বসেন। তিনি 643 হিজরি বা 1255 খ্রিস্টাব্দে মান্দারণ ও নদিয়ার রাজস্ব দ্বারা স্বনামে স্বাধীন মুদ্রা প্রচলন করেন। দিল্লিতে তখন আমিরদের মধ্যে অন্তর্বিরোধ চলছিল। ইলতুৎমিশের কনিষ্ঠ ছেলে নাসির উদ্দিন মাহমুদ তখন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত, কিন্তু ক্ষমতা ছিল উজির উলুক খান বলবনের হাতে। এই কারণে ইমাদউদ্দিন রায়হান নামক অন্য একজন আমিরের নেতৃত্বে কয়েকজন আমিরের বলবনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সুলতান মুগিস উদ্দিন ইউজবুক লখনৌতিতে বসে দিল্লির অমাত্যদের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন এবং বুঝতে পারেন যে এই সুযোগে তার আক্রমণকে কেউ বাধা দিতে পারবে না। তিনি সশন্য পশ্চিম সীমানা পার হয়ে অযোধ্যা পর্যন্ত জয় করেন এবং তিনি লখনৌতি, বিহার এবং অযোধ্যার একচ্ছত্র অধিপতি হন। এরপরে সুলতান মগিসউদ্দিন ইউজবুক কামরূপে অভিযান পরিচালনা করেন। এই সময়ে কামরূপে 12 ভূঁইয়া নামধারী বেশ কজন শাসক ছিলেন। করতা নদীর উত্তর পূর্ব দিকে বর্তমান কোচবিহার, গোয়ালপাড়া এবং কামরূপ এলাকায় এরা শাসন করত। আর পূর্ব দিকে গুয়াহাটিকে কেন্দ্র করে অহোম রাজ্য প্রতিষ্ঠিত হয়। কামরূপের ভূঁইয়ারা ঐক্যবদ্ধ হয়ে তাদের একজনকে নেতা নির্বাচন করে। মিনহাজের তবকাদু নাসিরে তাকে কামরূপের রায় বলা হয়েছে। মগিসউদ্দিন ইউজবুক ঘোড়াঘাটের নিকট নদী পার হয়ে কামরূপ আক্রমণ করেন। তিনি কোনো বাধা পেলেন না। রাজধানী ও জনমানব শূন্য দেখতে পান। আসলে কামরূপের সৈন্যবাহিনী সমগ্র এলাকা ছেড়ে পার্বত্যে আশ্রয় নেয়। মগিসউদ্দিন ইউজবুক অনেক ধনসম্পদ হস্তগত করেন এবং কামরূপের ধনসম্পদ দেখে তিনি কামরূপ জয় করার মনস্থ করেন। কামরূপের রাজা তাকে বার্ষিক কর দিতে স্বীকৃত হলেও তিনি সন্তুষ্ট না হয়ে রাজধানী অধিকার করে সেখানে বর্ষাকালেও থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি কামরূপের আবহাওয়া সম্পর্কে কোনো জ্ঞান রাখতেন না, তাই তিনি সৈন্যবাহিনী, ঘোড়া এবং অন্যান্য সহায়ক লোকজন, ভারবাহী পশুর জন্য বর্ষাকালে উপযোগী খাদ্য, শস্য বা দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র সংরক্ষণের কোনো ব্যবস্থা করেননি। কামরূপের লোকেরা তার সঙ্গে সহযোগী যার মনোভাব দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সকল প্রকার খাদ্যশস্য দূরান্তরে চালান দেয়। কামরূপের রাজা ছোট ছোট নদী নালা নিচের দিকে বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখার ব্যবস্থা করেন। প্রবল বর্ষা আরম্ভ হলে মগিসউদ্দিন ইউজবুক দেখেন যে তিনি সৈন্যবাহিনী সহ বাহিরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার শিবির প্লাবিত হয়ে যায় এবং তার অনেক সৈন্য এবং ঘোড়া খাদ্যের অভাবে মারা যায়। কামরূপের রাজা এর অপেক্ষায় ছিলেন। তিনি সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন। তিনি মুসলিম সৈন্যদের অতর্কিতে আক্রমণ করেন। ক্ষুধায় পিপাসায় কাতর মুসলমানরা সৈন্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। মগিসউদ্দিন ইউজবুক সাহসের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু হঠাৎ একটি তীর এসে তাকে বিদ্ধ করে। আহত অবস্থায় তিনি বন্দী হন। মুসলিম সৈন্যরা বন্দী হয়। মগিসউদ্দিন নিজ পুত্রের মুখের সঙ্গে মুখ লাগিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
তার সম্পূর্ণ বাহিনী ধ্বংস হয়ে যায়। এই ঘটনা 1257 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। মুগিসউদ্দিন ইউজবুক বিদ্রোহী হলেও তিনি লখনৌতির মুসলিম রাজ্যের মর্যাদা বৃদ্ধি করেন এবং লখনৌতির সীমানা ও দক্ষিণ দিকে মন্দারণ পর্যন্ত বিস্তৃত হয়। লখনৌতির আবার দিল্লির অধীনে। সুলতান মুগিসউদ্দিন ইউজবুকের মৃত্যুর পরে লখনৌতি আবার দিল্লির একটি প্রদেশে পরিণত হয়। ইজদুদ্দিন বলবনি ইউজবুকি নামক ইলতুৎমিশের আরেকজন ক্রীতদাস লখনৌতি শাসনভার গ্রহণ করেন। তিনি সম্ভবত সুলতান মুগিসউদ্দিনের ইউজবুকের একজন সেনাপতি ছিলেন এবং মনে হয় দিল্লির সুলতানের অনুমতি ছাড়াই ক্ষমতা দখল করেন। কিন্তু তিনি সুলতানের আনুগত্য স্বীকার করেন এবং সুলতানের নামে মুদ্রা জারি করেন। তিনি 1259 খ্রিস্টাব্দে বঙ্গ বা পূর্ব বাংলা আক্রমণ করেন, কিন্তু তার অনুপস্থিতির সুযোগ নিয়ে কারা প্রদেশের গভর্নর তাজউদ্দিন আরসালান খান লখনৌতে আক্রমণ করে অধিকার করেন। সংবাদ পেয়ে ইজদুদ্দিন বলবন ইউজবুকি ফিরে আসেন এবং যুদ্ধে পরাজিত হয়ে নিহত হন। সমসাময়িক ইতিহাস মিনহাজি সিরাজ তবাকাতি নাসিরি এখানে অর্থাৎ 1260 খ্রিস্টাব্দে শেষ হয়ে যায় এবং পরবর্তী ইতিহাস জিয়াউদ্দিন বারানির তারিখে ফিরোজ শাহী সুলতান গিয়াসুদ্দিন বলবনের সিংহাসন আরোহণ অর্থাৎ 1263 খ্রিস্টাব্দে শুরু হয়। পরবর্তী 6 বছরের ইতিহাস পাওয়া যায় না, কিন্তু লখনৌতির পরবর্তী গভর্নর তাতার খানের একটি শিলালিপিতে দেখা যায় যে তাজউদ্দিন আরসালান খান 1265 খ্রিস্টাব্দে পরলোক গ্রহণ করলে তাতার খান লখনৌতির বিহারের শাসন ক্ষমতা লাভ করেন। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ 1266 খ্রিস্টাব্দে পরলোক গ্রহণ করলে উজির উলুগ খান বলবন সুলতান গিয়াসুদ্দিন বলবন উপাধি নিয়ে দিল্লি সিংহাসনে বসেন। লখনৌতির গভর্নর তাতার খান দিল্লির সুলতান বলবনের বসতি স্বীকার করে তার কাছে উপহার সামগ্রী পাঠায়। সুলতান গিয়াসুদ্দিন বলবনের লখনৌতি অভিযান। সুলতান গিয়াসুদ্দিন বলবনের দিল্লির সিংহাসনে আরোহণ দিল্লির মুসলিম সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইলতুৎমিশের দুর্বল অধিকারীদের শাসন শেষ হয়ে যায়, শাসনামল শেষ হয়। অশান্তি, বিশৃঙ্খলা এবং বিদ্রোহ ইত্যাদি নির্মূল করে সুলতান বলবন একটি শক্তিশালী শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। দেশে সর্বত্র শান্তি স্থাপিত হয়। লখনৌতির গভর্নর তাতার খান মৃত্যুবরণ করলে তার স্বগোত্রীয় শের খান নামক একজন সেনাপতি লখনৌতিতে ক্ষমতা অধিকার করেন এবং সুলতান গিয়াসুদ্দিন বলবনের নামে মুদ্রা উৎকীর্ণ করেন। তিনি আনুমানিক 1 বছর লখনৌতির গভর্নর ছিলেন, কিন্তু 1272 খ্রিস্টাব্দে বলবন আমির খানকে লখনৌতির গভর্নর এবং তুগরল খানকে ডেপুটি গভর্নর নিযুক্ত করেন। লখনৌতিতে ডেপুটি বা সহকারী গভর্নর নিযুক্তির উদাহরণ এই প্রথম। সম্ভবত ইহা বলবনের কূটনীতির অংশ। লখনৌতিতে প্রায় বিদ্রোহ হতো। দুজন গভর্নর থাকলে একজন অন্যজনের বিরুদ্ধে কার্যকলাপ সম্পর্কে সুলতানকে সবসময় অবহিত করতে পারবেন মনে করেই বলবন এই নতুন নীতি প্রবর্তন করেন। পরে দেখা যাবে যে বলবনের এই নীতি ফলপ্রসূ হয়নি। লখনৌতির নতুন গভর্নর আমিন খান সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তিনি হয় মৃত্যুবরণ করেন বা তার সহকারী তুগরল খান তাকে সরিয়ে দেন, অথবা তুগরল খান বিদ্রোহ করেন এবং মুইজউদ্দিন তুগরল উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন। এতদিন পর্যন্ত তুগরল নামে মুইজউদ্দিন তুগরল মনে করা হতো। বর্তমানে তার মুদ্রা আবিষ্কৃত হয়, দেখা যাচ্ছে যে তার নাম বা উপাধি ছিল মুইজউদ্দিন তুগরল। দিল্লির সুলতান মলবন তখন পাঞ্জাব সীমান্তে মঙ্গলদের দমন করা নিয়ে ব্যস্ত ছিলেন। মঙ্গলরা প্রায় তাকে প্রত্যেক বছর আক্রমণ করতো এবং দিল্লির সুলতান তাদের আক্রমণের ভয়ে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকতো। এই কারণে বলবন অন্যদিকে রাজ্য বিস্তারে উৎসাহী ছিলেন না। তিনি তার 2 ছেলে যুবরাজ মোহাম্মদ খানি শহীদ এবং বুগরা খানকে পশ্চিম সীমান্ত রক্ষার দায়িত্ব নিযুক্ত করেন এবং রাজ্যের সকল বাছাই করা সেনাপতিকেও এই কাজে নিযুক্ত করেন। বলবন নিজেও সীমান্ত রক্ষার কাজ তদারক করতেন এবং একবার সেখানে গিয়ে প্রায় একটানা 2 বছর অবস্থান করেন। এই সময়ে তিনি একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিন দরবারে উপস্থিত হয়ে অপারগ হয়ে পড়েন। ফলে বাইরে উঠে যায় যে সুলতান গিয়াসুদ্দিন বলবনের মৃত্যু হয়েছে। লখনৌতিতে সংবাদ পৌঁছলে তুগরলের অনুচররা তাকে বিদ্রোহ করার উস্কানি দিতে থাকে। ঐতিহাসিক বারানি তার তারিখি ফিরোজ শাহীতে তুগরলের বিদ্রোহের প্রসঙ্গ টেনে বলেন যে বাংলাদেশ সর্বদা বিদ্রোহী প্রদেশ রূপে গণ্য ছিল। দিল্লির লোকেরা বাংলাদেশকে বলগাকপুর বা বিদ্রোহী এলাকা নামে অভিহিত করত। বাংলাদেশ দিল্লি থেকে দূরে ছিল, বাংলার ভৌগোলিক পরিবেশও ছিল ভিন্ন, ফলে কেন্দ্রীয় সরকার বাংলার রাজনৈতিক পরিস্থিতির উপর কড়া নজর রাখতে পারত না। দিল্লির সুলতানরা বাংলার বিদ্রোহের সংবাদ পেতে দেরি হয়। সংবাদ পেলেও দ্রুত এসে বিদ্রোহ দমন করা সোজা ছিল না। বারানি আরও বলেন যে বাংলার শাসকেরা স্বভাবতই বিদ্রোহী ছিল। নতুন শাসক আসলে অনুচর আমত্ত সকলে মিলে তাকে বিদ্রোহের প্ররোচনা দিত। যদি কোনো শাসক বিদ্রোহ করতে অস্বীকার করত তাহলে অনুচররা আমাত্তরা সকলে মিলে তার বিরুদ্ধে বিদ্রোহ করত। সুতরাং শাসককে বাধ্য হয়ে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করতে হতো। এক্ষেত্রে অনুচর আমাত্তেরা তুগরলকে বিদ্রোহ করার জন্য উত্তেজিত করে। তাদের বক্তব্য ছিল সুলতান গিয়াসুদ্দিন বলবনের মৃত্যু হয়েছে, 2 যুবরাজ রাজ্যের পশ্চিম সীমান্তে মঙ্গলদের দমনে ব্যস্ত, অর্থাৎ তাদের পক্ষে লখনৌতির দিকে নজর দেওয়া সম্ভব নয়। তুগরল আমাত্দের সঙ্গে একমত হয়ে মুইজউদ্দিন তুগরল উপাধি নিয়ে স্বাধীনতার ঘোষণা করেন এবং স্বাধীন মুদ্রা জারি করেন। তার 678 হিজরি 1279 থেকে 80 খ্রিস্টাব্দ সালে উৎকীর্ণ রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়েছে। তুগরল লখনৌতি রাজ্যের সীমানা বৃদ্ধির দিকে মনোযোগ দেন। তিনি পূর্ববঙ্গের কিছু অংশ জয় করেন এবং সোনারগাঁয়ে অদূরে একটি দুর্ভেদ্য দুর্গ নির্মাণ করেন। বরানি এই দুর্গকে তুগরলের কিল্লা বা নার কিল্লা নামে উল্লেখ করেন এবং ইহাকে আধুনিক পণ্ডিতেরা ঢাকার 25 মাইল দক্ষিণে ফিরাঙ্গিদের লারিকরের সঙ্গে পরিচিত দেন।
তুগরল এই বিজিত অঞ্চল জয় করে জাজনগর আক্রমণ করেন এবং সেখান থেকে বিপুল ধনরত্ন এবং কিছু সংখ্যক হাতি হস্তগত করে তার ক্ষমতা পাকাপোক্ত করেন। তিনি তার সংগৃহীত বিপুল ধনরত্ন সৈন্যবাহিনী এবং লখনৌতির অধিবাসীদের মধ্যে বিলি করে দেন। ফলে দিল্লির লোকজন যারা লখনৌতে ছিল এবং লখনৌতির লোকজন তুগরলের প্রতি অনুরক্ত হয়ে পড়ে। কথিত আছে যে তিনি 5 মণ সোনা দান করে দরবেশদের জন্য খানকা প্রতিষ্ঠা করেন, ফলে দরবেশরাও তার পক্ষে যান। তার অকাতর দানের ফলেই হোক বা যে কারণেই হোক, সৈন্যবাহিনী এবং লখনৌতির অধিবাসীরা সকলেই তার পক্ষ অবলম্বন করে। তোগরল খানের বিদ্রোহ ও স্বাধীনতা ঘোষণার সংবাদ পেয়ে সুলতান গিয়াসউদ্দিন বলবন অত্যন্ত মর্মাহত হয়ে পড়েন। তিনি ভাবতেও পারেননি যে তার এককালীন বিশ্বস্ত সেনাপতি তুগরল তার বিরুদ্ধে বিদ্রোহ করবেন। তিনি রোগ মুক্তির পরে তুগরল খানকে তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়পূর্বক আনন্দ উৎসবের আয়োজন করতে বললেন। প্রকৃতপক্ষে তুগরল খানকে দিল্লির প্রতি আনুগত্য স্বীকারের সুযোগ দেওয়ার জন্য তিনি এই আদেশ দেন। কিন্তু দিল্লির প্রতি বা বলবনের প্রতি আনুগত্য প্রকাশের ইচ্ছা তুগরল খানের ছিল না। তিনি বরং তার সৈন্যবাহিনীকে বিহারের দিকে অগ্রসর হওয়ার আদেশ দেন এবং দিল্লির বাহিনীর সঙ্গে শক্তি পরীক্ষার জন্য অপেক্ষা করতে থাকেন। বলবন তুগরল খানের এই হঠকারিতা সহ্য করলেন না। তিনি অযোধ্যার গভর্নর মালিক তুরমতির অধীনে এক বিরাট সৈন্যবাহিনী তুগরলের বিরুদ্ধে পাঠান। তমর খান শামসি এবং মালিক তাজউদ্দিনকেও তার সঙ্গে দেওয়া হয়। দিল্লির বাহিনীতে অশ্বারোহী সৈন্য অধিক থাকলেও তুগরলের অনেক পদাতিক বাহিনী এবং হাতি ছিল, তাই মালিক তুরমতির পক্ষে তুগরলকে সহজে পরাজিত করা সম্ভব ছিল না। উভয় পক্ষ সামনাসামনি শিবির স্থাপন করে অপেক্ষা করতে থাকে। মালিক তুরমতি কালবিলম্ব না করে যুদ্ধ অবতীর্ণ হলে হয়তো তার জন্য সুবিধা হতো, কিন্তু দেরি করার অবস্থায় তুরগলের অনুকূলে চলে যায়। কারণ তুরগল এই সময়টা হেলায় হারালেন না। তিনি অতিরিক্ত সৈন্য সংগ্রহ করতে থাকেন এবং অর্থের বিনিময়ে দিল্লির বেশ কয়েকজন সেনাপতি ও সৈন্যবাহিনীর লোককে হাত করে ফেলেন। ফলে যুদ্ধ শুরু হলে তাদের অনেকেই নিষ্ক্রিয় থাকে। মালিক তুরমতি শোচনীয়ভাবে পরাজিত হয়ে পলায়ন করে। দিল্লি বাহিনীর অনেকেই বলবনের ভয়ে দিল্লিতে ফিরে না গিয়ে লখনৌতিতেই থেকে যায় এবং তুগরল খানের পক্ষ অবলম্বন করে। মালিক তুরমতি অযোধ্যায় ফিরে গেলে সুলতান বলবনের ইঙ্গিতে তাকে হত্যা করা হয়। তুগরলের সঙ্গে যুদ্ধে পরাজয়ে তার এই শাস্তি। বলবন পরের বছর তুগরলের বিরুদ্ধে আর এক সৈন্যবাহিনী পাঠান। সেনাপতির নাম শাহাবুদ্দিন বা অন্য সূত্রে বাহাদুর। তিনি বলবনের নিকট প্রতিজ্ঞা করে আসেন যে তিনি তিগরলকে জীবিত ধরে নিয়ে বলবনের নিকট উপস্থিত করবেন। তিনি প্রতিজ্ঞা মতো বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু যুদ্ধে তার কিছু সৈন্য বিশ্বাসঘাতকতা করায় তিনি পরাজিত হন। সম্ভবত তুগরল উৎকোচ প্রদান করে এই সৈন্যদেরও বিশ্বাসঘাতকতা করতে পরিচিত করেন। বলবন বাহাদুরকেও হত্যা করে শাস্তি দেওয়ার সংকল্প করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে রেহাই দেন। মুইজউদ্দিন তুগরলের নিকট দিল্লির বাহিনী দুইবার পরাজিত হলে সুলতান বলবন অত্যন্ত লজ্জিত ও মর্মাহত হন। বলবন কোনরূপ বিরোধিতা সহ্য করতেন না। শত্রুকে ধ্বংস না করে তিনি শান্তি পেতেন না। তার একজন প্রাদেশিক গভর্নরের নিকট দুইবার পরাজিত হয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নিজে লখনৌতে অভিযানের সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি নিজ সিদ্ধান্ত গোপন রেখে প্রথমে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেন। তারপর তিনি সীমান্তে গিয়ে মঙ্গল আক্রমণ প্রতিরোধের ব্যবস্থায় তদারক করে যুবরাজ মোহাম্মদকে মঙ্গলদের বিরুদ্ধে সঠিক দায়িত্বে নিযুক্ত করেন। তিনি দিল্লি শাসন ব্যবস্থা তদারক করার জন্য কেতওয়াল ফখরউদ্দিনকে দায়িত্ব দেন এবং তার কনিষ্ঠ পুত্র বগুড়া খানকে সঙ্গে নিয়ে বিশাল সৈন্যবাহিনীর নেতৃত্বে লখনৌতে অভিযানে অগ্রসর হন। তার এই অভিযানে 1280 খ্রিস্টাব্দের প্রথম দিকে শুরু হয়। কথিত আছে যে একমাত্র অযোধ্যা থেকেই তিনি 2 লক্ষ সৈন্য সংগ্রহ করেন এবং এইভাবে সৈন্য সংগ্রহ করে অগ্রসর হতে থাকেন। তিনি প্রতিমধ্যে নৌকার পুল তৈরি করে নদী পার হন এবং তিনি প্রচুর রসদ সংগ্রহ করেন। তিনি প্রতিজ্ঞা করেন যে বিদ্রোহী তুগরলকে ধ্বংস না করে তিনি দিল্লি ফিরে যাবেন না। তুগরল বলবনকে ভালো করে জানতেন। তিনি বুঝতে পারেন যে বলবনের সঙ্গে যুদ্ধে তিনি পেরে উঠবেন না, তাই তিনি রাজধানী ছেড়ে পলায়ন করেন। বলবন লখনৌতি অধিকার করেন, সেখানে একজন সেনাপতি রেখে নিজে সৈন্যবাহিনী নিয়ে তুগরলের পশ্চাৎধাবন করেন। তুগরল প্রথমে জাজনগরের দিকে যান, কিন্তু বলবনের তাড়া খেয়ে পূর্ববঙ্গে তার নির্মিত নারকিল্লা দুর্গের দিকে যান। বলবন সেদিকে গেলে তুগরল আবার পলায়ন করেন। বলবন সোনারগাঁয়ের রাজা দনুজ রায়ের সঙ্গে সাক্ষাৎ করে সমঝোতায় পৌঁছান এবং তুগরল স্থলপথে পলায়ন করলে স্থলপথে পলায়ন করলে বলবন বাধা দেবেন, কিন্তু জলপথে পলায়ন করলে দনুজ রায় বাধা দেবেন। স্থলপথে পলায়ন করলে বাধা দিবে বলবন, আর জলপথে পলায়ন করলে বাধা দিবে কে? দনুজ রায়। যাই হোক, তুগরল শেষ পর্যন্ত ভিডিও কি আমাদের হচ্ছে? একটু সময় নিচ্ছি, আমাদের ভিডিও হচ্ছে কিনা একটু চেক করে নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন।
যাই হোক, তুগরল শেষ পর্যন্ত রাজনগর বা উড়িষ্যার দিকে পলায়ন করেন। বলবন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর না হয় ছোট ছোট সৈন্যদলকে তুগরলের খোঁজে পাঠান। আচ্ছা, আমরা কি আরো পড়বো না অফ করে দিব? হ্যাঁ, আমাদের ভিডিও হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ করতে পারি। আচ্ছা, এরূপ এক ক্ষুদ্র দলের সেনাপতি শের আন্দাজ তুগরলকে কিছু সংখ্যক সৈন্য ও ঘোড়াসহ নদীর তীরে বিশ্রাম নিতে দেখেন। শের আন্দাজ সঙ্গে সঙ্গে আক্রমণ করেন। তুগরল এবং তার সঙ্গীরা মনে করে যে বলবনের মূল বাহিনী তাদের আক্রমণ করেছে। তুগরলের সঙ্গীরা যে যেদিকে পারে পলায়ন করে। তুগরল সাতটি নদী পার হতে গেলে হঠাৎ তীরবিদ্ধ হয়ে পড়ে যান। একজন সৈন্য তার মাথা কেটে নেন। মহিজউদ্দিন তুগরল একজন সুশাসক, সাহসী সৈনিক এবং যোদ্ধা ও রাজনীতিবিদ ছিলেন। তিনি লখনৌ জিতে শান্তি স্থাপন করেন এবং লখনৌতে রাজ্যের সীমানাও বৃদ্ধি করেন। তিনি স্বাধীন ছেলেছিলেন এবং তার স্বাধীনতা ঘোষণায় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন নিজের লখনৌতে ছুটে এসে তাকে দমন করেন। তুগরলকে হত্যার পরে তার পরিবার পরিজনকে বন্দী করা হয়। তার সমুদয় অর্থসম্পদ, হাতি ঘোড়া বলবনের হস্তগত হয়। বলবন বিজয়ী বেশে রাজধানীতে প্রবেশ করেন এবং লখনৌতিতে এক বিভীষিকার রাজত্ব কায়েম করেন। তিনি তুগরলের অনুচর, সমর্থক, কর্তা কর্মচারী, সেনাপতি সকলকে নির্বিচারে হত্যা করেন। তার অত্যাচারে দিল্লি থেকে আগত তার অনুচর সমর্থকরা হতবাক হয়ে পড়ে। সকলেই বলাবলি করতে থাকে এরূপ নির্বিচার হত্যার পরিণাম শুভ হবে না। সুলতান গিয়াসউদ্দিন বলবন কিছুদিন লখনৌতিতে অবস্থান করেন এবং লখনৌতির শাসন ব্যবস্থা পুনর্গঠন করেন। তিনি তার কনিষ্ঠ পুত্র বগরা খানকে লখনৌতির গভর্নর নিযুক্ত করে তাকে রাজকীয় ছতিক ছত্র ইত্যাদি উপহার দিয়ে সম্মানিত করেন। অতঃপর তিনি বগরা খানকে রাজ্য শাসন ব্যাপারে লিখিত উপদেশ দেন, মদ্যপান এবং আরামায়েশ থেকে বিরত থাকার আদেশ দেন এবং লখনৌতির সীমা বিস্তৃত করার নির্দেশ দেন এবং শেষে বিজয়ের আনন্দে রাজধানী দিল্লিতে ফিরে যান। আপাতদৃষ্টিতে বলবনের লখনৌতি পুনরুদ্ধার করা ছাড়া আর কোনো প্রত্যক্ষ ফল দৃষ্টিগোচর না হলেও বলবনের পরে তার পুত্রই লখনৌতি রাজ্যের বিস্তৃতির প্রক্রিয়া শুরু করে। সুলতান গিয়াসউদ্দিন বলবন বুগরা খানকে গভর্নর নিযুক্ত করলেও সুলতান তার কনিষ্ঠ পুত্রের প্রজ্ঞা সম্পর্কে সন্দিহান ছিলেন। তিনি জানতেন যে বুগরা খান ছিলেন আরামপ্রিয়, অথচ লখনৌতে শাসন করার জন্য একজন দক্ষ, কর্মঠ এবং সাহসী গভর্নরের প্রয়োজন। তাই তিনি বুগরা খানকে উপদেশ দেওয়ার জন্য দুইজন সুদক্ষ অফিসার লখনৌতিতে রেখে যান। তাদের দুজনের নামই হচ্ছে ফিরুজ, একজন ফরখন্দারাই বা উত্তম বিবেচনার জন্য প্রসিদ্ধ, অন্যজন কোহি জুদের অধিবাসী। তিনি ছিলেন কিউশর কুশা বা রাজ্যের বিজয়ী। অতএব বলবান বগুড়া বলবন বগুড়া খানকে সাহায্য করার জন্য একজন সমর বিশেষজ্ঞ এবং একজন রাজনীতিবিদ লখনৌতিতে রেখে যান। বগুড়া খান 1281 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত গভর্নর হিসেবে লখনৌতে শাসন করেন। তিনি তার পিতার উপদেশ ভুলে যান এবং আরামে এসে গা ঢেলে দেন। তিনি সবুজ বাংলা দেখে মুগ্ধ হয়ে যান। তার শাসন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, মনে হয় তার উপদেষ্টারা সুষ্ঠু শাসন পরিচালনা করেন। সুলতান গিয়াসউদ্দিন বলবনের জ্যেষ্ঠ ছেলে মোহাম্মদ মঙ্গলদের সঙ্গে এক যুদ্ধে জয়লাভ করলেও তিনি নিজে নিহত হন। সুযোগ্য পুত্রের শোকে বলবান বিমূঢ় হয়ে পড়েন, তার শরীর ভেঙে পড়ে। এই সময় বলবান তার মৃত্যুর নিকটে মনে করে কনিষ্ঠ পুত্র বগরা খানকে লখনৌতি থেকে দিল্লিতে ডেকে পাঠান। উদ্দেশ্য ছিল তার মৃত্যুর পরে বগুড়া খান দিল্লির সিংহাসনে বসবেন। বগুড়া খান দিল্লিতে যান, কিছুদিন অবস্থান করেন, কিন্তু শেষে বিরক্ত হয়ে লখনৌতি ফিরে আসেন। তিনি দিল্লির সিংহাসনের চেয়ে শ্যামল বাংলার গভর্নরের পদকে বোধহয় বেশি লোভনীয় মনে করেন। সুলতান গিয়াসউদ্দিন বলবন 1287 খ্রিস্টাব্দে জুলাই মাসে পরলোক গমন করেন। মৃত্যুর পূর্বে তিনি জ্যেষ্ঠ পুত্র পরলোকগত মোহাম্মদের পুত্র কাই খসরুকে উত্তরাধিকারী মনোনীত করেন, কিন্তু উজির নিজামুদ্দিন পরলোকগত সুলতানের মনোনয়ন নাকচ করে বুগরা খানের জ্যেষ্ঠ পুত্র 18 বছর বয়স্ক কায়কোবাদকে সিংহাসনে বসান। লখনৌতিতে বুগরা খান পিতার মৃত্যু সংবাদ শুনে এক সপ্তাহ কাল শোক পালন করে। অতঃপর দিল্লি সিংহাসনে লোভ না করে লখনৌতিতেই সুলতান নাসিরউদ্দিন মাহমুদ উপাধি নিয়ে বসেন। এইভাবে লখনৌতি এবং দিল্লিতে একই সঙ্গে পিতা পুত্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। চতুর্থ অধ্যায়, বলবনের শাসন, শামসুদ্দিন ফিরোজ ও তার বংশের শাসন, তুগলক শাসন এবং স্বাধীন বাংলা প্রতিষ্ঠা। দিল্লিতে কায়কোবাদ এবং লখনৌতিতে বুগরা খান সুলতান হলে দিল্লি এবং লখনৌতি উভয় স্থানে বলবনী শাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু দিল্লিতে কায়কোবাদ বেশি দিন টিকতে পারেনি। তিনি ছিলেন বলবনের অত্যন্ত প্রিয় পুত্র। বলবন তাকে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে মানুষ করেন। কথিত আছে যে তিনি সিংহাসনে বসার আগে পর্যন্ত মদ স্পর্শ করেননি এবং কোনো নারীর সাহায্য লাভ করেননি। হঠাৎ করে সিংহাসনে বসে তিনি নিয়ম শৃঙ্খলা বেষ্টনী থেকে বেরিয়ে আসেন এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। ফলে শাসন ব্যাপারে সুলতানের নিয়ন্ত্রণ শিথিল হয়ে যায় পরে এবং উজির নিজামউদ্দিন সমস্ত কর্তৃত্ব নিজে হাতে নেন। উজির কায়কোবাদকে সরিয়ে নিজ ক্ষমতা দখলের স্বপ্নও দেখেন। কায়কোবাদের পিতা বুগরা খান লখনৌতিতে বসে ছেলের উচ্ছৃঙ্খলতা ও কুশাসনের খোঁজ খবর নেন। তিনি পুত্রকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে দিল্লির দিকে রওনা হন এবং অযোধ্যার সরজু নদীর তীরে শিবির স্থাপন করেন। কায়কোবাদ যথাসময়ে এই সংবাদ পান, কিন্তু উজির নিজামুদ্দিন তাকে বোঝান যে বুগরা খান দিল্লির সিংহাসন অধিকারের জন্য আসছেন। তাই কায়কোবাদের সৈন্য সরজু নদীর তীরে পৌঁছেন। উজির নিজামুদ্দিন পিতা পুত্রের মধ্যে একটা গোলযোগ বাঁধাবার চেষ্টা করলেও পুত্র বৎসল বুগরা খানের ধৈর্য শান্তিপূর্ণ ব্যবহারের ফলে নিজামুদ্দিনের ষড়যন্ত্র ব্যর্থ হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পিতা পুত্রের মিলন হয়। বুগরা খান প্রকাশ্যে কায়কোবাদকে শাসন ব্যাপারে অনেক উপদেশ দেন, কিন্তু বিদায় নেওয়ার সময় কায়কোবাদকে কানে কানে বলেন যে উজির নিজামুদ্দিন এবং তার সহকর্মী কিয়ামুদ্দিনকে যত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হয় ততই কায়কোবাদের জন্য মঙ্গল হবে। এরপরে বুগরা খান লখনৌতিতে ফিরে আসেন। অপরদিকে কায়কোবাদ
অপরদিকে কায়কোবাদ দিল্লি ফিরে গিয়ে পিতার সকল উপদেশের কথা ভুলে যান এবং কিন্তু নিজামুদ্দিন সংক্রান্ত উপদেশ মনে রাখেন। আচ্ছা, ঠিক আছে। আহ, তিনি নিজামুদ্দিনকে বিষ প্রয়োগে হত্যা করেন, কিন্তু তখন আরেক বিপদ দেখা দেয়। নিজামুদ্দিনের স্থলাভিষিক্ত হওয়ার মতো উপযুক্ত লোকের অভাব ছিল। আমির দলাদলির ফলে শাসনকার্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং একই সময় কায়কোবাদ জালালউদ্দিন ফিরোজ খলজিকে আরিজি মামলিক বা সৈন্য বিভাগের কর্তা করে দিল্লিতে নিয়ে আসেন। খলজিরাও ছিল তুর্কি, কিন্তু কুতুবুদ্দিন আইবকের পর থেকে তুর্কিদের ইলবরি গোত্র দিল্লি শাসন করত। খলজি গোত্রদের একজন আরিজি মামালিকের মতো উচ্চ পদ লাভ করায় ইলবরিরা খলজিদের বিরুদ্ধে আচরণ করতে থাকে, ফলে গোলযোগ বৃদ্ধি পায়। ইলবরি খলজি প্রতিদ্বন্দ্বী যায়, খলজিরা বিজয় লাভ করে। তারা কায়কোবাদকে সরিয়ে 1290 খ্রিস্টাব্দে দিল্লিতে খলজি বংশ প্রতিষ্ঠা করে। কায়কোবাদের শোচনীয় মৃত্যুর সংবাদ শুনে লখনৌ বুগরা খান অত্যন্ত মর্মাহত হয়ে পড়েন। জীবনে তার বিতৃষ্ণা আসে, তিনি তার দ্বিতীয় পুত্র কাইকাউসকে সিংহাসন ছেড়ে দেন। এরপরে বুগরা খান কতদিন বেঁচে ছিলেন তা জানা নেই। তিনি সুলতান নাসিরউদ্দিন মাহমুদ উপাধি নিয়ে স্বাধীন মুদ্রা জারি করেন। হুম বুগরা খান একজন বিদ্বান লোক ছিলেন এবং বিদ্যা ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। বিখ্যাত ফার্সি কবি আমির খসরু তার পৃষ্ঠপোষণ লাভ করেন। বুগরা খান কায়কোবাদকে যে উপদেশ দেন তাতে বোঝা যায় তিনি একজন প্রাজ্ঞ অভিজ্ঞ লোক ছিলেন। বাংলার রাজনীতিতে তার অবদান এই যে তিনি বাংলার স্বাধীনতার পথ উন্মুক্ত করেছেন। তিনি বোধহয় রাজ্য বিস্তারের নীতিও গ্রহণ করেন। সুলতান রুকনুদ্দিন কাইকাউস 1291 থেকে 1300 খ্রিস্টাব্দ, প্রায় 109 বছর। আচ্ছা, সুলতান গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর সঙ্গে সঙ্গে লখনৌতিতে স্বাধীন বলবনী বংশের প্রতিষ্ঠা হয় এবং বুগরা খান এই স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা। বুগরা খানের পরে তার কনিষ্ঠ পুত্র কাইকাউস সুলতান রুকনুদ্দিন কাইকাউস উপাধি নিয়ে লখনৌতির সিংহাসনে বসেন। দিল্লির সঙ্গে লখনৌতির সম্পর্ক ছিন্ন হওয়ায় দিল্লির ইতিহাসে এই সময় লখনৌতির ইতিহাস পাওয়া যায় না। বাংলাদেশেও কোনো সমসাময়িক ইতিহাস পাওয়া যায় না, তাই মুদ্রা এবং শিলালিপি এই সময়ের ইতিহাসের প্রধান উপকরণ। ঐতিহাসিক তথ্যের স্বল্পতা সত্ত্বেও কাইকাউস যে অত্যন্ত দক্ষতা পরিচয় দেন তার প্রমাণ পাওয়া যায়। তিনি সর্বপ্রথম লখনৌতে রাজ্যের সীমানা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেন। এ পর্যন্ত সুলতান রুকনুদ্দিন কাইকাউসের 5খানি শিলালিপি আবিষ্কার হয়েছে। একখানি মুঙ্গের জেলার মহেশ্বরে, একখানি ওই জেলারই লক্ষ্মীসরাইতে, একখানি দিনাজপুর জেলার দেবকোট থেকে, একখানি হুগলি জেলার ত্রিবেণীতে, একখানি বগুড়া জেলার মহাস্থানগড়ে আবিষ্কৃত হয়। এতে বোঝা যায় যে তার রাজ্য পশ্চিমে বিহার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল। কাইকাউসের মুদ্রা লখনৌতি টাকশাল থেকে উৎকীর্ণ, কিন্তু তার কোনো কোনো মুদ্রা পরিষ্কারভাবে বলা হয়েছে যে মুদ্রাগুলো বঙ্গের পূর্ব বাংলার রাজস্ব থেকে জারি করা হয়েছে। এতে বোঝা যায় যে কাইকাউস পূর্ব বাংলা আক্রমণ করে সাফল্য অর্জন করেন এবং করও আদায় করেন। কাইকাউসের শিলালিপিতে আরও জানা যায় যে তার অধীনে ইখতিয়ারউদ্দিন ফিরুজ ইতগিন এবং জাফর খান বাহারাম ইতগিন নামে দুইজন অত্যন্ত দক্ষ এবং সাহসী অফিসার ছিলেন। প্রথম ব্যক্তি বিহারে এবং দ্বিতীয় ব্যক্তি উত্তর ও দক্ষিণ বঙ্গ শাসন করতেন। কাইকাউস উচ্চ রাজকীয় উপাধি নেন, গভর্নররাও উচ্চ উপাধি নেন। মুদ্রায় কাইকাউস আব্বাসীয় খলিফা আল মুস্তাসিমের নাম উৎকীর্ণ করেন, যদিও আব্বাসী খেলাফত অনেক আগেই ধ্বংস হয় এবং আল মুনতাসিম ওই সময় নিহত হয়। তাছাড়া মুদ্রায় কাইকাউস নিজেকে খলিফা ও আমিরুল মোমিনের দক্ষিণ হস্তরূপে ঘোষণা করেন। 1300 খ্রিস্টাব্দের পরে উৎকীর্ণ কাইকাউসের কোনো মুদ্রা বা শিলালিপি পাওয়া যায়নি। পরের বছর থেকে শামসুদ্দিন ফিরোজের নামে মুদ্রা জারি করা হয়। অতএব সুলতান রুকনুদ্দিন কাইকাউসের রাজত্বকালে 1300 খ্রিস্টাব্দে শেষ হয়। এভাবে তার রাজত্বের অবসান হয় স্পষ্টভাবে জানা যায় না। তিনি মৃত্যুমুখে পতিত হন। তারপরে শামসুদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসেন। এতে মনে হয় তিনি নিঃসন্তান ছিলেন বা তাকে হত্যা করে পরবর্তী সুলতান সিংহাসনে বসেন। পরে দেখব যে শামসুদ্দিন রুকনুদ্দিন কাইকাউসের বংশের লোক ছিলেন না। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ ও তার বংশ। শামসুদ্দিন ফিরোজ শাহ 1301 থেকে 1322 খ্রিস্টাব্দ পর্যন্ত লখনৌতিতে রাজত্ব করেন। তার পরিচিতি নিয়ে মতভেদ আছে। মরক্কোর বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনীতে বলেন যে সুলতান শামসুদ্দিন বলবনী বংশের লোক ছিলেন। তিনি সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র এবং বুগরা খানের পুত্র ছিলেন, অর্থাৎ সুলতান রুকনুদ্দিন কাইকাউসের ভাই ছিলেন। প্রাচীন ঐতিহাসিক এবং মুদ্রাতত্ত্ববিদরা ইবনে বতুতার বক্তব্য গ্রহণ করে তাকে বলবনী বংশের লোক মনে করতেন। কিন্তু বর্তমানে এই ধারণার পরিবর্তন হয়েছে এবং আধুনিক পণ্ডিতরা মত প্রকাশ করেন যে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ বলবনী বংশের লোক ছিলেন না। এর কতগুলো কারণ আছে। প্রথম, মুদ্রার সাক্ষ্য। সেকালে সুলতানেরা সুলতানের পুত্র হলে সে কথা গর্ব করে স্বীয় মুদ্রায় উল্লেখ করতেন। রুকনুদ্দিন কাইকাউস, বুগরা খান এমনকি শামসুদ্দিন ফিরোজ শাহের নিজের ছেলেরা তাদের স্ব মুদ্রায় সুলতানের পুত্র সুলতান উল্লেখ করতেন। কিন্তু শামসুদ্দিন ফিরোজ শাহ কোনো মুদ্রায় দাবি করেননি যে তিনি সুলতানের পুত্র ছিলেন। এতে বোঝা যায় যে তার পিতা সুলতান ছিলেন না। দ্বিতীয়ত, বিখ্যাত ফার্সি কবি আমির খসরু তাদের সমসাময়িক ছিলেন। তিনি বলবনের রাজত্বকাল দেখেন, বুগরা খানের পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং কায়কোবাদ ও খলজি সুলতানদের রাজত্বকাল দেখেন। তিনি বুগরা খানের দুই ছেলে কায়কোবাদ এবং কাইকাউস এর নাম উল্লেখ করেছেন। বুগরা খানের শামসুদ্দিন ফিরোজ বা ফিরোজ নামে আরও একটি ছেলে থাকলে আমির খসরু তা অবশ্যই উল্লেখ করতেন। তৃতীয়ত, বুগরা খানের জ্যেষ্ঠ পুত্র কায়কোবাদ যখন 1227 খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল 18 বছর। তখন কায়কোবাদের দ্বিতীয় ভাইয়ের বয়স 16 থেকে 17 বেশি ছিল না।
শামসুদ্দিন ফিরোজ যদি কায়কোবাদের তৃতীয় ভাই হয় তাহলে তার বয়স ছিল 14 থেকে 15 বছর। তাহলে 1301 খ্রিস্টাব্দে সিংহাসনে বসার সময় শামসুদ্দিন ফিরোজের বয়স ছিল 27 থেকে 28 বছর। মুদ্রা এবং শিলালিপির সাক্ষ্য দেখা যায় যে 1307 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ফিরোজের এক ছেলে জালালউদ্দিন মাহমুদ স্বনামে পূর্ণ রাজকীয় উপাধি সহ মুদ্রা জারি করেন এবং 1309 খ্রিস্টাব্দে তার আরেক ছেলে হাতিম খান বিহারের গভর্নর ছিলেন। তখন শামসুদ্দিন ফিরোজের সময় 33 থেকে 35 হওয়ার কথা। এই বয়সে শামসুদ্দিন ফিরোজের এক ছেলে মুদ্রা জারি করার জন্য এবং অন্য ছেলে গভর্নর নিযুক্ত হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়া অসম্ভব না হলেও সাধারণ রীতির ব্যতিক্রম। চতুর্থ সুলতান গিয়াসউদ্দিন বলবন পারস্যের সম্রাটের দরবারে রীতিনীতি আদব কায়দা শান শওকত জাঁকজমকে প্রশংসা করতেন, নিজেও তা অনুকরণের চেষ্টা করতেন। এই কারণে তিনি তার প্রত্যদেশ পারস্য সম্রাটদের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নামকরণ করেন, যেমন কায়কোবাদ, কাইকাউস, কায়খসরু, কাইমুর্স। শামসুদ্দিন ফিরোজ নামের ব্যতিক্রম। অতএব শামসুদ্দিন ফিরোজ শাহ বলবন বংশের লোক ছিলেন না, তিনি নিজেই একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। স্মরণ করা যেতে পারে যে বলবন বুগরা খানকে গভর্নর নিযুক্ত করে যাওয়ার সময় ফিরোজ নামক দুইজন উপদেষ্টা রেখে যান। তারা বুগরা খানের পরামর্শক ছিলেন। কাইকাউসের সময় বিহারের গভর্নর ছিলেন ইখতিয়ার উদ্দিন ফিরোজ ইতগিন। ধারণা করা যেতে পারে এই ফিরোজ ইতগিন কাইকাউসের পরে শামসুদ্দিন ফিরোজ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। উপরে বলছি যে কাইকাউস হয় নিঃসন্তান হিসেবে মৃত্যুবরণ করেন, নতুবা তাকে হত্যা করা হয়। লিখিত কোনো তথ্য পাওয়া না গেলেও ঘটনা পরম্পরায় তাই মনে হয়। রাজ্য বিস্তার, যেভাবেই সিংহাসন অধিকার করা হোক না কেন, আচ্ছা হচ্ছে আলহামদুলিল্লাহ, যেভাবে সিংহাসন অধিকার করুক না কেন, সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ সুলতান হিসেবে অত্যন্ত দক্ষ ও যোগ্যতা পরিচয় দেন। বখতিয়ার খলজির পরে তার সময়ই লখনৌতি রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে। রুকনুদ্দিন কাইকাউসের সময় হুগলি জেলার ত্রিবেণী বিজিত হয় এবং বঙ্গের রাজস্ব দ্বারা মুদ্রা জারি করা হয়। শামসুদ্দিন ফিরোজ শাহের সময় ত্রিবেণীতে মুসলিম শাসন দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। বঙ্গ বা পূর্ব বাংলার অনেকাংশ বিজিত হয় এবং সোনারগাঁও টাকশাল থেকে মুদ্রা জারি করা হয়। এছাড়া মুসলিম রাজ্য ময়মনসিংহ থেকে সিলেট পর্যন্ত বিস্তৃত হয়। ত্রিবেণী বিজয় সুলতান রুকনুদ্দিন কায়ুসের সময়ে শুরু হয়। ওই সময়ে সেনাপতি জাফর খান বাহরাম ইতগিন ত্রিবেণী বিজয় করেন। ইতিপূর্বে জাফর খান বাহরাম ইতগিন উত্তরবঙ্গের গভর্নর ছিলেন। দিনাজপুরের দেবকোট থেকেও তার একখানি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। জাফর খান ত্রিবেণীর নিকটস্থ সাতগাঁও প্রাচীন সপ্তগ্রাম জয় করেন। সাতগাঁও মুসলিম সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়। জাফর খান সেখানে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করেন। জাফর খান পরবর্তী সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সময়ও সেখানে গভর্নর পদে অধিষ্ঠিত ছিলেন। ওই সময়ে উৎকীর্ণ একখানি শিলালিপিতে জাফর খান কর্তৃক মাদ্রাসা নির্মাণের কথা আছে। মাদ্রাসা একটি যা কাইকাউসের সময় নির্মিত হয় এবং যা শামসুদ্দিন ফিরোজের সময়ও শিক্ষাদান কাজে লিপ্ত ছিল। সাতগাঁও বিজয়ের সঙ্গে সঙ্গে শাহ সুফি উদ্দিন নামক একজন সুফির নামও জড়িত। হুগলি জেলার ছোট পান্ডুয়ায় শাহ সুফি উদ্দিনের দরগাহ অবস্থিত। মুসলমানদের ত্রিবেণী সাতগাঁও বিজয়ের সঙ্গে অনেক কল্পকাহিনী ও কিংবদন্তি জড়িত। তবে কল্পকাহিনী বাদ দিয়ে ঐতিহাসিক সত্য যতটুকু নিরূপণ করা যায় তা নিম্নরূপ। নিশ্চিতভাবে বলা যায় যে সুলতান রুকনুদ্দিন কাইকাউসের রাজত্বকালে 1298 খ্রিস্টাব্দ বা তার কিছু আগে থেকে ত্রিবেণী এলাকায় মুসলিম বিজয় শুরু হয়। দিনাজপুরের এলাকা বা উত্তরবঙ্গের গভর্নর জাফর খান ত্রিবেণী সাতগাঁও আক্রমণ করেন। কাইকাউস কর্তৃক লখনৌতি রাজ্য বিস্তৃতির অংশ হিসাবে তিনি আক্রমণ পরিচালনা করেন। জাফর খান প্রথম চোটাই বিজয় লাভ করে সাতগাঁওয়ে একখানি মসজিদ এবং একখানি মাদ্রাসা নির্মাণ করেন। মসজিদের ধ্বংসাবশেষ এখনও আছে, মাদ্রাসা শিলালিপি আবিষ্কৃত হয়েছে, কিন্তু সম্পূর্ণ এলাকা জয় করতে আরও কয়েক বছর সময় লাগে। তিনি অন্তত 1313 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। ওই সময়ের মধ্যে তিনি সাতগাঁও এলাকা সম্পূর্ণ জয় করেন এবং দারুল খয়রাত নামে একখানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বা আগে নির্মিত মাদ্রাসা খানি পরিবর্ধন করেন। শাহ সুফি উদ্দিন ও তার সঙ্গী সাথীরা জাফর খানকে সাতগাঁও বিজয়ে সাহায্য করেন। শাহ সুফি উদ্দিনের সঙ্গে হিন্দুদের সংঘর্ষ প্রথম হয় কিনা বলা যায় না, তবে বাংলাদেশে ইসলাম প্রচারে সুফিদের ভূমিকা আলোচনা করলে দেখা যায় সুফিরা সর্বপ্রথম যে ধর্ম প্রচারে বের হতেন, হিন্দুদের সঙ্গে সংঘর্ষ পাতে তারা সুলতানের সাহায্য নিতেন। শাহ সুফিউদ্দিন সম্পর্কে প্রচলিত জনশ্রুতিও এরূপ কাহিনী পাওয়া যায়। এক্ষেত্রে শাহ সুফিউদ্দিনকে সুলতানের পক্ষ থেকে জাফর খান সাহায্য করেন। মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণে জাফর খানের সমাধি রয়েছে। জনশ্রুতিতে তিনি এখন জাফর খান গাজী এবং সুফি রূপে পরিচিত। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সময়ও সোনারগাঁ বিজয় সম্পূর্ণ হয়। উপরে বলা হয়েছে যে সুলতান রুকনুদ্দিন কাইকাউসের সময়ে পূর্ববঙ্গ বিজয় শুরু হয়, কিন্তু তখন সোনারগাঁও বিজয়ের প্রমাণ পাওয়া যায় না, অর্থাৎ পূর্ববঙ্গ বিজয় অসমাপ্ত থাকে। কিন্তু শামসুদ্দিন ফিরোজ এই বিজয় সম্পূর্ণ করেন। এর প্রমাণ সোনারগাঁও টাকশাল থেকে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ তার ছেলেদের মুদ্রা প্রচলন। সোনারগাঁও টাকশাল থেকে উৎকীর্ণ মুদ্রাসমূহের প্রথমটি তারিখ 705 হিজরি বা 1305 খ্রিস্টাব্দ। এতে বোঝা যায় শামসুদ্দিন ফিরোজ শাহের রাজত্বের প্রথম দিকেই সোনারগাঁও বিজিত হয়। কার? শামসুদ্দিন। হ্যাঁ, ঠিক আছে, মানে সোনারগাঁও বিজিত হয়েছে তোমার নামের সাথে, শামসুদ্দিন ফিরোজ শাহ। তাই নিশ্চিত ভালো যে পূর্ববঙ্গ বা সোনারগাঁও অভিযানের যে প্রক্রিয়া সুলতান রুকনুদ্দিন কাইকাউস শুরু করেন, সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ তা শেষ করেন। তার ময়মনসিংহ বিজয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তার ছেলে গিয়াসউদ্দিন বাহাদুর কর্তৃক গিয়াসপুর টাকশাল থেকে উৎকীর্ণ মুদ্রা আবিষ্কৃত হয়েছে। গিয়াসপুরকে ময়মনসিংহ থেকে প্রায় 15 মাইল দূরে অবস্থিত এই একই নামের একটি গ্রামের সঙ্গে পরিচিতি দেওয়া হয়। তাছাড়া এই আলোচনাতেই একটু পরে আমরা দেখব যে শামসুদ্দিন ফিরোজ শাহ সিলেট জয় করেন, সুতরাং সিলেট জয়ের আগে তিনি অবশ্যই ময়মনসিংহ এলাকা জয় করেন।
সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহ সিলেট জয় করেন। তার সিলেট বিজয়ের কথা শিলালিপি এবং অন্যান্য প্রামাণ্যসূত্র এবং জনশ্রুতি দ্বারা সমর্থিত। তবে সকল সূত্রে শাহজালালের কথা বলতে গিয়েই মুসলমানদের সিলেট বিজয়ের কথা উল্লেখ করা হয়েছে। সাতগাঁও বিজয়ের সঙ্গে যেমন শাহ সফিউদ্দিনের নাম যুক্ত, তেমনি সিলেট বিজয়ের সঙ্গে শাহজালালের নাম জড়িত। কথিত আছে সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহের সময় সিলেটে গৌরগোবিন্দ নামে একজন রাজা রাজত্ব করতেন। তার শাসিত এলাকায় বুরহানুদ্দিন নামক এক মুসলমান বাস করতেন। শিশু জন্মের বা খতনা উপলক্ষে তিনি গরু জবাই করলে চিল একটি রাজার মন্দিরে বা ব্রাহ্মণের ঘরে নিক্ষেপ করেন। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে কথা। তা আবেদন জানালে সুলতান ও তার সেনাপতি ও ভাগিনেও সিকান্দার খান গাজীকে সিলেট আক্রমণের আদেশ দেন। সিকান্দার খান গাজী গৌরগোবিন্দের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসলে সুলতান সেনাপতি নাসির উদ্দিনকে তার শাহাদাতে পাঠান। ঠিক ওই সময় শাহজালাল ৩১৩ জন শীর্ষ সঙ্গে নিয়ে বাংলায় আসেন। তিনি জিহাদের সুযোগ পেয়ে সুলতানের বাহিনীকে সাহায্য করেন এবং মিলিতভাবে আক্রমণ করে গৌরগোবিন্দকে পরাজিত করেন। গৌরগোবিন্দ পলায়ন করে এবং সিলেটে মুসলমানদের অধিকারে আসে। জনশ্রুতি এবং অন্যান্য সূত্রে সিলেট বিজয়ে শাহজালালের কেরামত বা অতিলৌকিক ক্ষমতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে রহিমাহুল্লাহ। কাহিনীটি জনশ্রুতি নির্ভর হলেও মূল কথা অর্থাৎ সিলেট বিজয়ের কথা প্রামাণ্যসূত্র দ্বারা সমর্থিত। একখানি শিলালিপিতে বলা হয়েছে যে ১৩০৩ খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহের সময় মুসলমানরা সর্বপ্রথম সিলেট বিজয় করে। শিলালিপি খানি শাহজালালের নামে উৎসর্গ করা হয় এবং তাতে সেনাপতি সিকান্দার খান গাজীর নামেও সিলেট বিজয়ের নায়ক রূপে উল্লেখ করা হয়েছে। অতএব সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহ সিলেট জয় করেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলার ইতিহাসে শাহজালাল একজন অতি স্মরণীয় ব্যক্তিত্ব। সিলেটে তার দরগায় এখনো হাজার হাজার লোক আগমন করে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। একদিন পর্যন্ত মনে করা হতো শাহজালাল ইয়ামেন থেকে এই দেশে আসেন, অতএব তাকে শাহজালাল ইয়ামেনি বলা হতো। কিন্তু ১৯ শতকের মাঝামাঝি সময়ে সুহেল ইয়ামেনি, ইয়ামেনের বুলবুল নামে ফার্সি ভাষায় একজন বইও লিখিত হয়। আধুনিক গবেষণা শাহজালাল সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। এগুলো হচ্ছে শাহ জালালের দরগায় প্রাপ্ত এবং সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়ে দুইখানি শিলালিপি এবং সপ্তদশ শতকে লিখিত গাউসির গুলজারি আবরার নামক একখানি ফার্সি ভাষায় লিখিত সুফিদের জীবনী গ্রন্থ। এই তথ্যে জানা যায় যে শাহজালাল তুরস্কের কুনিয়ার অধিবাসী ছিলেন। তিনি ধর্মপ্রচারের উদ্দেশ্যে শিষ্য সঙ্গে নিয়ে ভারতে আসেন এবং লখনৌতি সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সৈন্যবাহিনীর সঙ্গে যোগ দিয়ে সিলেট জয় করেন। সিলেট বিজয়ের পরে শাহজালাল সঙ্গী সাথী সহ সিলেটে বসবাস করার সিদ্ধান্ত নেন। তিনি বিজয়িত সিলেটকে তার সঙ্গীদের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বিয়ে শাদী ও সংসারী হওয়ার অনুমতি দেন। কিন্তু শাহজালাল নিজে চিরকুমার ছিলেন এবং সিলেট জয়ের পরেও অকৃতজ্ঞ থেকে যান। মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলা সফরে এসে সিলেটে গিয়ে শাহজালালের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন যে শাহজালাল মঙ্গলগণ কর্তৃক বাগদাদ ধ্বংস এবং শেষ আব্বাসী খলিফা আল মুস্তাসিমকে অবজ্ঞা হত্যার সময় ১২৫৮ খ্রিস্টাব্দে বাগদাদে উপস্থিত ছিলেন। মনে হয় যে মঙ্গলদের অত্যাচারে টিকতে না পেরে অনেক সুফি দরবেশ, সেনাপতি, সৈনিক, রাজনীতিক, প্রশাসনিক এবং বিভিন্ন পেশার লোক যখন মধ্য এসেছে নানা দেশে, বিশেষ করে ভারতে আশ্রয় নেয়, তখন শাহজালাল এবং তার সঙ্গীরাও তুর্কিস্তান ছেড়ে এই দেশে আসেন। ইবনে বতুতা শুনেছিলেন যে শাহজালাল ১৫০ বছর বেঁচে ছিলেন এবং ১৩৪৭ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। অতএব লখনৌতির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ কর্তৃক সিলেট বিজয় এবং সিলেট বিজয় শাহজালাল ও তার সঙ্গীদের সম্পৃক্ততার মোটামুটি একটা প্রামাণ্য সূত্র পাওয়া যায়। শিলালিপি এবং মুদ্রায় শামসুদ্দিন ফিরোজ শাহের বেশ কয়েকজন ছেলের নাম পাওয়া যায়। তাদের মধ্যে হাতিম খানের নাম পাওয়া যায় শিলালিপিতে। তিনি বিহারের গভর্নর ছিলেন। জালালউদ্দিন মাহমুদ, শিহাবুদ্দিন বুগদা শাহ, গিয়াসুদ্দিন বাহাদুর, নাসিরউদ্দিন ইব্রাহিমের নাম মুদ্রা এবং কতলু খানের নাম ইবনে বতুতার বিবরণে পাওয়া যায়। গিয়াসুদ্দিন বাহাদুরের নামে তার রাজত্বকালে উৎকীর্ণ একখানি শিলালিপিতেও পাওয়া যায়। সম্প্রতি জালালউদ্দিন কুরবন বা কবির শাহের মুদ্রা আবিষ্কার হয়েছে। অর্থাৎ শামসুদ্দিন ফিরোজ শাহের ৬ জন ছেলের নাম পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে অন্তত ৪ জন হলেও পিতার জীবিতাবস্থায় স্বাধীন উপাধি নিয়ে মুদ্রা জারি করেন। কুরবান শাহ তার ছেলে ছিলেন কুরবান শাহ তার ছেলে ছিলেন কিনা ঠিক বলা যাচ্ছে না। এতে কেউ কেউ মনে করেন যে যারা পিতার জীবিতাবস্থায় সুলতান উপাধিতে মুদ্রা জারি করেন তারা পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। কিন্তু শামসুদ্দিন ফিরোজ শাহের সময় লখনৌতের মুসলিম রাষ্ট্র আশাতীতভাবে বিস্তৃতি লাভ করে। তার ছেলেরা তার বিরুদ্ধে বিদ্রোহ করলে তিনি কি এতদূর রাজ্য বিস্তার করতে পারতেন? এই প্রশ্ন মনে রেখে আধুনিক ঐতিহাসিকরা মনে করেন যে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ তার বয়প্রাপ্ত এবং উপযুক্ত পুত্রদের স্বাধীন মুদ্রা জারির সুযোগ দিয়ে তাদের সঙ্গে সার্বভৌম ক্ষমতা ভাগাভাগি করেন। ফলে তার ছেলেরা তার প্রতি অনুগত থাকেন এবং পিতা পুত্রের সমবেত চেষ্টায় মুসলিম রাজ্য চতুর্দিকে বিস্তীর্ণ লাভ করে। শামসুদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব ও চরিত্র। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ একজন অভিজ্ঞ ও প্রতিভাবান রাজনীতিক ছিলেন। তিনি রাজবংশের লোক ছিলেন না, কিন্তু রাজবংশ প্রতিষ্ঠা করেন। তিনি কিভাবে সিংহাসন অধিকার করেন তা নিশ্চিতভাবে বলা যায় না, তবে ইহা বোধ হয় সত্য যে তিনি বলবন কর্তৃক নিযুক্ত বুগরা খানের উপদেষ্টাদের অন্যতম ছিলেন। এটাও সত্য হতে পারে যে রুকনউদ্দিন কাউসের সময় তিনি একজন উচ্চপদস্থ সেনাপতি ও গভর্নর ছিলেন। হয় তিনি রুকনউদ্দিন কাউসের নিঃসন্তান মারা যাওয়া বা রুকনউদ্দিন কাউসকে বলপূর্বক সরিয়ে লখনৌতির ক্ষমতা দখল করেন। প্রথম সম্ভাবনা সঠিক হলে তাকে কৃতিত্ব দেওয়া যায়, কারণ তিনি লখনৌতিকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেন। দ্বিতীয় সম্ভাবনা সত্য হলে তিনি অবশ্যই নিমক হারামি এবং বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত হবেন। সেকালে অবশ্য ষড়যন্ত্রের মাধ্যমে সমাজ দখল করার ঘটনা খুব বিরল ছিল না। সে যাই হোক, সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের
আম, সুলতান হিসেবে অত্যন্ত যোগ্যতার পরিচয় দেন। প্রথমত তিনি চতুর্দিকে রাজ্য বিস্তার করেন। লখনৌতি রাজ্য তার সময় বিশাল রাজ্যে পরিণত হয়। দ্বিতীয়ত তার সময় দিল্লিতে খলজিরা রাজত্ব করেন এবং বাংলা ছাড়া সারা ভারত বিজয়ী দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি তার সমসাময়িক ছিলেন। কিন্তু আলাউদ্দিন খলজি সারা ভারত জয় করলেও লখনৌতি জয় করেননি বা লখনৌতি জয়ের পরিকল্পনা করেন বলেও প্রমাণ নাই। মনে হয় শামসুদ্দিন ফিরোজের ক্ষমতা, বিশেষ করে তার প্রতি তার পুত্রদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা আলাউদ্দিনকে লখনৌতি জয়ের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বাধ্য করে। এবং তৃতীয়ত তিনি তার বয়স্ক ও যোগ্য পুত্রদের যথাযথ মূল্যায়নকে বিশেষ প্রজ্ঞার পরিচয় দেন। এই কারণে তিনি ছেলেদের মুদ্রা জারিরও অনুমতি দেন। ফলে তিনি পুত্রদের বিরাগ ভাজন না হয় তাদের সাহায্যে রাজ্যের শক্তি বৃদ্ধি করেন। চতুর্থত তার সময় বাংলাদেশে ইসলাম প্রচার বৃদ্ধি পায়। ত্রিবেণী বা সাতগাঁও এলাকায় এবং সিলেট ইসলাম প্রচার তার সময় হয়। ফলে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায়। সাতগাঁওয়ে শাহ সুফি উদ্দিনের প্রভাব এখনও পরিলক্ষিত হয়। তবে শাহজালালের ভূমিকা সর্বগ্রণ্য। শাহজালাল শুধু সিলেটেই নয়, সারা বাংলাদেশে সুপরিচিত। সুতরাং শামসুদ্দিন ফিরোজ শাহের সময় সাতগাঁওয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসা শিলায় বীর সুলতানের কীর্তি বহন করে। বাংলার দুটি শহর সুলতান শামসুদ্দিন শাহের নাম বহন করে। একটি মালদহ জেলার পান্ডুয়া, আরেকটি হুগলি জেলার পান্ডুয়া। ঐতিহাসিকেরা এই নামের উভয় শহরের পার্থক্য বোঝার জন্য প্রথম দিকে হজরত পান্ডুয়া এবং দ্বিতীয়টিকে ছোট পান্ডুয়া নামে উল্লেখ করে। ফিরোজ শাহের নাম অনুসারে দুটি শহরের নাম ফিরোজাবাদ রাখা হয়। অতএব সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের একজন উন্নত চরিত্র বলিষ্ঠ ব্যক্তিত্ব লোক ছিলেন। তিনি যেমন রাজ্য বিস্তার করেন তেমনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে জ্ঞান চর্চার পথ উন্মুক্ত করে দেন। তিনি পরিণত বয়সে সিংহাসনে বসেন এবং প্রবীণ হিসেবে প্রজ্ঞারও পরিচয় দেন। তার সময় শুধু রাজ্য বিস্তার হয়নি, বাংলায় ইসলাম প্রচারও বৃদ্ধি পায়। দুর্ভাগ্যবশত সমসাময়িক কোনো ইতিহাস আবিষ্কৃত না হয় তার গৌরবময় শাসনের কাহিনী থেকে আমরা বঞ্চিত। শুধু শিলালিপি ও মুদ্রার সাহায্যেই আমরা তার ইতিহাস পুনর্গঠন করতে পেরেছি। তবে নিশ্চিতভাবে বলা যায় যে তিনি রাজ্য বিস্তারের যে বিশ্বাস স্থাপন করেন তার পথ ধরেই পরবর্তীতে সারা বাংলায় মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হয়। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ 22 বছর কৃতিত্বের সঙ্গে রাজত্ব করে 1322 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। সুলতান শামসুদ্দিন ফিরোজের মৃত্যুর পরে তার দুইজন ছেলের কার্যকলাপ সম্পর্কে মুদ্রাশিয়া লিপি এবং সমসাময়িক দিল্লির ইতিহাস গ্রন্থ জিয়াউদ্দিন বারানি তারিখ-ই ফিরোজ শাহীতে পাওয়া যায়। তার অন্য ছেলের সম্পর্কে কিছুই জানা যায় না, অথচ তাদের কেউ কেউ তার পিতার সময় মুদ্রা জারি করেন। অন্তত একজন গভর্নরের মতো উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। অতএব অনুমান করতে হয় যে ফিরোজ শাহের মৃত্যুর পরে তার ছেলেদের মধ্যে উত্তরাধিকারের প্রশ্নে যুদ্ধ হয় এবং যুদ্ধে কেউ কেউ নিহত হন বা কেউ কেউ হয়তো স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারেন। সে যাই হোক, গিয়াসউদ্দিন বাহাদুর সিংহাসনে বসেন এবং মুদ্রা জারি করেন। সম্প্রতি 1322 খ্রিস্টাব্দে উৎকীর্ণ তার একখানি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। গিয়াসউদ্দিন বাহাদুরের নাসিরউদ্দিন ইব্রাহিম নামক এক ভাই তার শাসন মেনে না নিয়ে দিল্লি সুলতানের সাহায্য প্রার্থনা করেন। এই সময় দিল্লিতে খালজি বংশ পতন হয় এবং তুগলকরা দিল্লি সিংহাসন অধিকার করে। সুলতান গিয়াসউদ্দিন তুগলক এই বংশ প্রতিষ্ঠা। নাসিরউদ্দিন ইব্রাহিম দিল্লির সুলতানকে লখনৌতি আক্রমণ করতে আবেদন জানান। ঐতিহাসিক বরানি বলেন যে বড় ভাই এর অত্যাচার সহ্য করতে না পারে নাসিরউদ্দিন ইব্রাহিম নিজ ভাইয়ের বিরুদ্ধে কাজটি করেন। দিল্লির সুলতান এইরূপ একটি সুযোগের অপেক্ষা করছিলেন। নাসিরউদ্দিন ইব্রাহিমের আবেদন পেয়ে তিনি বাংলা আক্রমণের জন্য অগ্রসর হন। তিরহুত পৌঁছালে নাসিরউদ্দিন ইব্রাহিম সেখানে গিয়ে দিল্লির সুলতানকে অভ্যর্থনা জানান এবং তাকে সহায়তা করার আশ্বাস দেন। দিল্লির সুলতান তার পালক পুত্র বাহরাম খান ওরফে তাতার খানকে একটি বিরাট সৈন্যবাহিনীর নেতৃত্বে যুদ্ধের জন্য পাঠান। নাসিরউদ্দিন ইব্রাহিমও তার সৈন্য সামন্ত সহ দিল্লির বাহিনীর সঙ্গে যোগ দেন। গিয়াসউদ্দিন বাহাদুর দিল্লির সৈন্যদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেন কিন্তু পরাজিত হয়ে পলায়ন করেন। পালাবার সময় কোনো এক নদীর বালুকাময় তীরে তার ঘোড়া পা আটকে তিনি ধরা পড়ে যান। বন্দী সুলতান গিয়াসউদ্দিন তুগলকের সম্মুখে উপস্থিত করা হয়। যুদ্ধে জয়লাভ করে গিয়াসউদ্দিন তুগলক বাংলার মুসলিম রাজ্যকে তিনটি ভাগে বা তিনটি প্রদেশে বিভক্ত করেন: লখনৌতি, সাউগাঁও এবং সেনারগাঁও এবং প্রত্যেকটিতে পৃথক গভর্নর যুক্ত করেন। বিশ্বাসঘাতক নাসিরউদ্দিন ইব্রাহিম লখনৌতির গভর্নর নিযুক্ত হন এবং বাহরাম খানকেও সাতগাঁও ও সোনারগাঁওয়ে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়। এরপরে সুলতান গিয়াসউদ্দিন তুগলক গিয়াসউদ্দিন বাহাদুরকে সঙ্গে নিয়ে দিল্লি প্রত্যাবর্তন করে, কিন্তু সুলতান দিল্লি পৌঁছার আগেই দিল্লির অদূরে আফগারপুর নামক স্থানে দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। নাসিরউদ্দিন ইব্রাহিম লখনৌতির গভর্নর থাকাকালে স্বনামের মুদ্রা জারি করেন, কিন্তু মুদ্রায় দিল্লি সুলতানের নামও উৎকীর্ণ করেন। একজন সুলতানের ছেলে হওয়ায় এবং দিল্লি সুলতানকে লখনৌতি বিজয়ে সাহায্য করায় বোধ হয় সুলতান গিয়াসউদ্দিন তাকে এই সুবিধা দেন যে তিনি দিল্লির সুলতানের নামে মুদ্রা জারি করলেও সঙ্গে নিজের নামও যেন যুক্ত করতে পারেন। দিল্লিতে সুলতান মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসে লখনৌতি শাসন ব্যাপারে পরিবর্তন করেন। তিনি নাসিরউদ্দিন ইব্রাহিমকে দিল্লিতে ডেকে পাঠান এবং তার স্থলে কদর খানকে গভর্নর নিযুক্ত করেন। তিনি গিয়াসউদ্দিন বাহাদুরকে মুক্তি দিয়ে বাহরাম খানের সঙ্গে যুগ্মভাবে সোনারগাঁওয়ের গভর্নর নিযুক্ত করেন এবং ইজদুদ্দিন ইয়া হাইকে আজম মালিক উপাধি দিয়ে সাতগাঁওয়ের গভর্নর নিযুক্ত করে পাঠান। গিয়াসউদ্দিন বাহাদুরকে দিল্লির সুলতানের নামে মুদ্রা উৎকীর্ণ করার এবং খুতবা পাঠ করার আদেশ দেওয়া হয়। আনুগত্যের নিশ্চয়তা স্বরূপ গিয়াসউদ্দিন বাহাদুরের ছেলে মোহাম্মদ ওরফে বারবাদকে জামিন স্বরূপ দিল্লির সুলতানের দরবারে পাঠাবার আদেশ দেওয়া হয়।
গিয়াসউদ্দিন বাহাদুর কিছু সময় দিল্লির সুলতানের অনুরোধ থাকলেও তিনি তার ছেলে মোহাম্মদকে দিল্লিতে পাঠাননি। তিনি স্বনামে মুদ্রা জারি করেন এবং মুদ্রায় দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের নামও অঙ্কন করেন। মুদ্রায় এও উল্লেখ করেন যে মুদ্রাগুলো দিল্লির সুলতানের আদেশে উৎকীর্ণ করা হয়। কিন্তু অল্প দিনের মধ্যে গিয়াসউদ্দিন বাহাদুর দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করেন। কিন্তু সঙ্গে সঙ্গে যুগ্ম গভর্নর বাহরাম খান তাকে আক্রমণ করে পরাজিত ও হত্যা করেন। 1238 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বাহাদুরের পতন হয়। অতঃপর বাংলার 3 প্রদেশে 3 জন গভর্নর শাসন করতে থাকেন: লখনৌতিতে কদর খান, সাতগাঁওয়ে আজম মালিক এবং সোনারগাঁওয়ে বাহরাম খান। এরপরে প্রায় 10 বছর বোধহয় বাংলা শাসন শান্তিপূর্ণভাবেই চলে। প্রকৃতপক্ষে এই সময়ের ইতিহাস বা কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা পাওয়া যায় না। 1338 খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের গভর্নর বাহরাম খান মৃত্যুবরণ করেন। তার সিলাহদার বা বর্মরক্ষর ফখরউদ্দিন মোবারক শাহ উপাধি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেন এবং স্বাধীন সোনারগাঁও রাজ্য প্রতিষ্ঠা করেন। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক তখন সাম্রাজ্যের অন্যদিকে বিশৃঙ্খলা দমনে ব্যস্ত থাকায় তিনি বাংলার দিকে মনোযোগ দিতে পারলেন না। এদিকে লখনৌতির গভর্নর কদর খান এবং সাতগাঁওয়ের গভর্নর আজম মালিক ফখরউদ্দিন মোবারক শাহের বিরুদ্ধে গমন করেন। শেষোক্ত ব্যক্তি পরাজিত হয়ে সোনারগাঁও ছেড়ে নদীর অপর তীরে পালিয়ে যান। কদর খান সোনারগাঁও দখল করে সেখানে থাকেন, অন্যরা স্বস্থানে ফিরে যান। কথিত আছে যে কদর খান সোনারগাঁওয়ে লুণ্ঠিত সম্পদ বিলি না করেই নিজেই সব রেখে দেন। ফলে বর্ষাকালে আসলে সৈন্যরা কদর খানের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে হত্যা করে। অন্যদিকে ফখরউদ্দিন সোনারগাঁওয়ের অবস্থার খোঁজ খবর রাখতেন। হয়তো তিনি কদর খানকে সৈন্যদেরকে তার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য পরিচিত করেন। সে যাই হোক, কদর খান নিহত হলে ফখরউদ্দিন পুনরায় সোনারগাঁও দখল করে সিংহাসনে বসেন। একদিকে কদর খানের মৃত্যুর সংবাদ পেয়ে লখনৌতিতে আরিজি মামালিক সৈন্য বিভাগের কর্তা আলী মোবারক সিংহাসনে বসেন এবং সুলতান আলাউদ্দিন আলী শাহ উপাধি ধারণ করেন। আলী মোবারক ও ফখরউদ্দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং কয়েক বছর উভয় পক্ষ যুদ্ধ চলে। ফখরউদ্দিন দিনের নৌবাহিনী এবং অত্যন্ত শক্তিশালী ছিল। অন্যদিকে আলী মোবারকের স্থলবাহিনী ছিল অত্যন্ত দক্ষ, তাই কেউই প্রতিপক্ষকে হারাতে পারেনি। এই সময় সাতগাঁওয়ের পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। ইতিমধ্যে বাংলার রাজনীতিতে হাজী ইলিয়াস নামক তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটে। কথিত আছে যে আত্মীয়তার সুযোগ নিয়ে তিনি লখনৌতির আলী মোবারকের অধীনে চাকরি গ্রহণ করেন। পরে সৈন্যদের হাত করে তিনি তার মনিব আলী মোবারককে হত্যা করেন এবং লখনৌতির সিংহাসন অধিকার করেন। কেউ কেউ মনে করেন যে হাজী ইলিয়াস প্রথমে সাতগাঁওয়ের ক্ষমতা দখল করেন। সাতগাঁওয়ের শাসন কর্তা আজম মালিক ফখরউদ্দিনের বিরুদ্ধে সোনারগাঁ যাওয়ার পরে তার সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায় না। এজন্যই কেউ কেউ মনে করেন আজম মালিক হয় যুদ্ধে নিহত হন বা অন্য কোনোভাবে দুর্বল হয়ে পড়েন। হাজী ইলিয়াস এই সুযোগে সাতগাঁও দখল করেন এবং সেখান থেকে লখনৌতি এসে ওই শহর দখল করেন। এই সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না। তবে হাজী ইলিয়াস যে লখনৌতির সুলতান আলী শাহকে সরিয়ে লখনৌতি অধিকার করেন তাতে কোনো সন্দেহ নেই। তবে তিনি সোনারগাঁও অধিকার করেন এবং সারা বাংলা অধীশ্বর হন। এই পরিস্থিতিতে বাংলায় তুগলক শাসনের অবসান হয় এবং বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। আচ্ছা, একটা পৃষ্ঠা মিসিং আছে। আচ্ছা, আমরা পড়ছি, একটু চেক করে আসি। এই পৃষ্ঠা থেকে আর কি পিডিএফ এর সাথে পৃষ্ঠার মিল পাওয়া যাবে ইনশাআল্লাহ। লাইভ হচ্ছে কিনা একটু দেখে আসি। এই যে 58 এখানে, আর এখানেও 58। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমাদের ভিডিও হচ্ছে আলহামদুলিল্লাহ, 40 মিনিট হয়েছে। বিসমিল্লাহ। আচ্ছা, নামে বাংলার একজন সুলতান চট্টগ্রাম সম্পূর্ণরূপে জয় করেন এবং শ্রীপুরের উল্টো দিকে নদীর অপর তীরে অবস্থিত চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ নির্মাণ করেন। চট্টগ্রামে ফখরউদ্দিনের নির্মিত মসজিদ ও সমাধি ভবন বিদ্যমান ছিল। শিহাবুদ্দিন তালিশের সমসাময়িক এবং অগ্রবর্তী একজন বাঙালি কবি মোহাম্মদ খানও মকতুল হোসেন গ্রন্থে চট্টগ্রাম বিজয়ের বর্ণনা দেন। কবি মোহাম্মদ খান ইতিহাস লিখেননি বা মুসলিমদের চট্টগ্রাম বিজয়ের কাহিনী লিখেননি, বরং তিনি নিজ বংশ পরিচিতির দিকে অলক্ষ্যে মুসলমানদের চট্টগ্রাম বিজয় এবং চট্টগ্রামে ইসলাম প্রবেশের কাহিনী প্রচার করেছেন। কবি বলেন যে কদল খান গাজী পীর তার একাদশ মৃত্যুর সঙ্গে নিয়ে চট্টগ্রাম শত্রুদের পরাজিত করে এক আল্লাহর মহত্ব প্রচার করেন বা ইসলাম প্রচার করেন। জনশ্রুতি মতে চট্টগ্রাম 12 আউলিয়ার দেশ, অর্থাৎ কবির বক্তব্য জনশ্রুতির সত্যতা প্রমাণ করে। কবি মোহাম্মদ খান পুস্তক ঝাড় বাড় হেতু 12 আউলিয়ার নাম উল্লেখ করেননি, তবে তাকে কবি তার মাতৃকুল পরিচয় দেওয়ার সময় শায়েখ শরফুদ্দিনের নাম দেন, যিনি তার মাতার দিক থেকে তার পূর্বপুরুষ ছিলেন। পিতৃকুল পরিচয় দিয়ে কবি বলেন যে তার পূর্বপুরুষ মাহি আশোয়ার আরব দেশ থেকে আসেন। চট্টগ্রামে পৌঁছলে বদর আলম তাকে সাদরে গ্রহণ করেন। বদরে আলেম বা বদর শাহ 12 আউলিয়ার নেতা এবং চট্টগ্রামে অভিভাবক পীর ছিলেন। তার দরগা এখন চট্টগ্রামে পরিচিত এবং হিন্দু মুসলমান সকলের ভক্তি শ্রদ্ধার আধার। জনশ্রুতি মতে কদল খান গাজী চট্টগ্রাম বিজয়ে সুলতান ফখরউদ্দিন মুবারক শাহের সেনাপতি ছিলেন। অতএব সাতগাঁও বিজয়ে যেমন শাহ সফিউদ্দিন এবং সিলেট শাহজালাল সুলতানের সৈন্যবাহিনীর সহায়তা করেন, চট্টগ্রাম বিজয়ে 12 আউলিয়া বা বদর শাহ প্রমুখ সফিরা সুলতান ফখরউদ্দিন মুবারক শাহের সৈন্যদলের সঙ্গে সহযোগিতা করেন। চট্টগ্রাম মোগল পূর্ব প্রাচীন ইমারত বিশেষ দেখা যায় না, তবে বদর শাহের সমাধি ভবনটি স্থাপত্য শিল্প পরীক্ষা করে মনে হয় যে এই ইমারতখানি সুলতানি আমলে নির্মিত হয়। আল্লাহু আকবার।
চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত ফখরুদ্দিন মোবারক শাহ নির্মিত রাজপথটির কিছু অংশ এখনও ফদ্দিনের পথ বা ফখরুদ্দিনের পথ নামে নোয়াখালী ত্রিপুরা অঞ্চলে পরিচিত। ঢাকা চট্টগ্রাম রেল লাইনের গুণবতী রেল স্টেশনের নিকটে ফখরুদ্দিন মোবারক শাহের নির্মিত মসজিদ ধ্বংসাবশেষ এবং ভরাট হাজা-মাজা দিঘি এখনও বর্তমান। মসজিদ খানি এখনও প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংস্কার করা হয়েছে। এটাও ফখরুদ্দিন মোবারক শাহ কর্তৃক চট্টগ্রাম বিজয়ের একটি বড় প্রমাণ। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বাতুতা 1345 থেকে 46 খ্রিস্টাব্দে বাংলাদেশ সফর করেন। তিনি বলেন যে তখন সুলতান ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। অতএব তিনি সমুদ্র পথে এসে চট্টগ্রাম বন্দরের ভিতরে প্রবেশ করেন। তিনি বলেন যে তখন সুলতান ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। অতএব ঐতিহাসিক শিহাবুদ্দিন তালিশ, কবি মোহাম্মদ খান বদর শাহের মাজারের স্থাপত্য রীতি, ইবনে বতুতার বিবরণ এবং জনশ্রুতি সকল সূত্রে নিশ্চিতভাবে জানা যায় যে ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম জয় করেন এবং চট্টগ্রাম বিজয়ের মাধ্যমে পূর্ব দিকে সিলেট ও চট্টগ্রাম পর্যন্ত মুসলিম বিজয় বিস্তৃত হয় এবং ইসলাম প্রচারিত হয়। ইবনে বাতুতার বর্ণনায় বাংলাদেশ। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক ইবনে বতুতাকে চীনে তার দূত করে পাঠান। ইবনে বতুতা চীন যাওয়ার সময়ে সমুদ্রপথে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি যে স্থানে প্রবেশ করেন তার নাম সদকাওয়ান। তার নাম দেন সদকাওয়ান। এই স্থানটিকে কেউ কেউ সাতগাঁওয়ের সঙ্গে অভিন্ন মনে করলেও আজকাল এই বিষয়ে প্রায় সকলে একমত যে সদকাওয়ান চট্টগ্রামের সঙ্গে অভিন্ন, অর্থাৎ ইবনে বতুতা বাংলার চট্টগ্রাম বন্দরে প্রথম প্রবেশ করেন। আরও বলেন যে বাংলাদেশে আসার উদ্দেশ্য শায়েখ জালাল নামক এক বিখ্যাত দরবেশের সাথে সাক্ষাৎ করা। তিনি আরও বলেন যে ওই সময়ে ফখরুদ্দিন মোবারক শাহ রাজত্ব করতেন। তিনি দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেন বলে ওই সুলতানের সঙ্গে দেখা করেননি। অতঃপর ইবনে বতুতার বিবরণে দেখা যায় যে তিনি চট্টগ্রাম বন্দর থেকে সিলেটে গিয়ে হযরত শাহজালালের সঙ্গে সাক্ষাৎ করেন। শাহজালাল সম্পর্কে তিনি বলেন যে তিনি একজন উচ্চ স্তরের দরবেশ ছিলেন। তিনি বিয়ে শাদী করেননি। তিনি একসঙ্গে 40 দিন ধরে রোজা রাখতেন। 10 দিন পর রোজা খুলতেন। সারা রাত ইবাদত উপাসনায় মগ্ন থাকতেন। পার্শ্ববর্তী এলাকার লোকেরা তার নিকট ইসলাম গ্রহণ করে। শাহজালাল 150 বছর জীবিত ছিলেন। পরের বছর ইবনে বতুতা চীনে গিয়ে শোনেন যে শাহজালালের মৃত্যু হচ্ছে। 447 খ্রিস্টাব্দ। ইবনে বতুতা শাহজালালের অনেক কারামত বা অলৌকিকতার কর্মকাণ্ডের বিবরণ দেন। সিলেট থেকে ফিরতি পথে ইবনে বতুতা সোনাগাঁও আসেন এবং সেখান থেকে জাহাজ করে জাভায় চলে যান। ইবনে বতুতা পশ্চিমে মরক্কো থেকে পূর্বে চীন দেশ পর্যন্ত অনেক দেশ ভ্রমণ করেন। তিনি বলেন যে বাংলার মতো জিনিসপত্রের এত সস্তা দাম তিনি আর কোথাও দেখেননি। তিনি নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যের নাম উল্লেখ করেন, তবে তার প্রদত্ত দাম বর্তমান টাকার হিসেবে নির্ণয় করা খুব সোজা নয়। তবুও 50 বছর আগে নির্ধারিত মূল্য নিম্নরূপ। মনে রাখতে হবে যে গত 50 বছরের মুদ্রাস্ফীতি অনেক গুণ বেড়ে গেছে। চাউল আনুমানিক 8 মণ 7 টাকা, ধান 28 মণ 7 টাকা, ঘি 14 মণ 3.5 টাকা, তেল 14 মণ 1.5 টাকা, গোলাপ জল 14 মণ 60 টাকা, চিনি 14 মণ 3.5 টাকা, 8টি তাজা মুরগি 0.88 টাকা, 8টি তাজা ভেড়া 1.75 টাকা, একটি দুধেল গাভী 21 টাকা, 15টি পায়রা 0.88 টাকা। ঠিক আছে। 15 গজ সূক্ষ্ম সুতি কাপড় 14 টাকা। ইবনে বতুতার সামনে একজন সুন্দরী দাসী 60 টাকায় বিক্রি হয় এবং তিনি নিজেও অনুরূপ দামে একটি সুন্দরী দাসী খরিদ করেন এবং তার নাম ছিল আশুরা। ইবনে বতুতার একসঙ্গে 140 টাকায় একটি সুন্দর অল্পবয়স্ক চাকর খরিদ করেন। মোহাম্মদ আল মাসমাদি নামক মরক্কোর একজন ভদ্রলোক কিছুদিন সপরিবারে বাংলাদেশে বাস করেন। তিনি ইবনে বতুতাকে বলেন যে তারা তিনজনের এক পরিবারের জন্য খাদ্য সামগ্রী জোগাড় করতে সারা বছরে 60 টাকা ব্যয় হইতো। ইবনে বতুতা বলেন যে সারা পৃথিবীতে এরূপ সস্তা জিনিসপত্র আর কোথাও পাওয়া যাইতো না। কিন্তু এই দেশের লোকেরা তাকে জানান যে তিনি তখন জিনিসপত্রের দাম অত্যন্ত চড়া ছিল। খাদ্যদ্রব্যের প্রাচুর্যের জন্য বিদেশিরা বাংলাদেশকে খুব পছন্দ করলেও তারা এই দেশের আবহাওয়া মোটেই সহ্য করতে পারত না। তাই বাংলাদেশকে দোজখপুর আজনিমত বা ধন সম্পদে পরিপূর্ণ এক নরক রূপে অভিহিত করত। ইবনে বতুতা নদীপথে ভ্রমণ করেন এবং নদীর উভয় তীরের প্রাকৃতিক শোভা দেখে অভিভূত হন। তিনি সবুজের ছড়াছড়ি দেখে ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, এই সময়ে বাংলাদেশে ফকির দরবেশের বেশ প্রতিপত্তি ছিল। জনগণ তাদের এত ভক্তি শ্রদ্ধা করত যে নৌকায় যাতায়াত করতে তাদের কোনো পয়সা খরচ হতো না। তাদের আহার এবং বাসস্থানের জন্য চিন্তা করতে হতো না। অভাবীদের আহার বাসস্থানের ব্যবস্থা করা হতো। ফকির দরবেশেরা কোনো শহরে প্রবেশ করে তাদের অর্ধ দিনার 8 আনার মতো দেওয়া হতো। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ ফকির দরবেশদের ভক্তি শ্রদ্ধা করতেন। তিনি সয়দা নামক এক দরবেশকে সদকাওয়ানের গভর্নর নিযুক্ত করেন, কিন্তু সয়দা বিশ্বাসঘাতকতা করে সুলতানের পুত্রকে হত্যা করেন এবং বিদ্রোহ করেন। সুলতান সয়দাকে এই কারণে শাস্তি দিতে বাধ্য হয়ে তাকে হত্যা করা হয়। সয়দার সাহায্যকারীদেরকেও হত্যা করা হয়। ইবনে বতুতা চট্টগ্রাম বন্দরে অনেক সমুদ্রগামী জাহাজ দেখতে পান। তাতে বোঝা যায় যে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র ছিল। আগে বলা হয়েছে যে ফখরুদ্দিন মুবারক শাহের পরে ইখতিয়ারউদ্দিন গাজী শাহ সোনাগাঁয় সিংহাসনে বসেন। তিনি প্রায় 3 বছর রাজত্ব করেন এবং সোনাময় মুদ্রা জারি করেন। ফখরুদ্দিন মুবারক শাহের সঙ্গে তার সম্পর্ক জানা যাচ্ছে না, কারণ গাজী শাহ মুদ্রায় দাবি করেন যে তিনি ফখরুদ্দিনের পুত্র ছিলেন। যাই হোক, 1353 খ্রিস্টাব্দে লাখানৈতির সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ তাকে পরাজিত ও হত্যা করে সোনারগাঁও দখল করে নেন।
লখনৌতির সুলতান আলাউদ্দিন আলী শাহ। উপরে বলা হয়েছে যে সুলতান মোহাম্মদ বিন তুগলকের লখনৌতিস্থ গভর্নর কদর আলী নিহত হলে আরিজে মামালিক আলী মোবারক সুলতান আলাউদ্দিন আলী শাহ উপাধি নিয়ে লখনৌতির সিংহাসনে বসেন। তিনি মাত্র 2 বছর রাজত্ব করেন। এরপরে তার দুধ ভাই হাজি ইলিয়াস তাকে হত্যা করে লখনৌতির সিংহাসন দখল করেন। এই বিষয় নিয়ে আলোচিত হচ্ছে। হাজি ইলিয়াস, ইলিয়াস শাহী বংশ। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। হাজি ইলিয়াস 1342 খ্রিস্টাব্দে, হ্যাঁ, 1342 খ্রিস্টাব্দে আলাউদ্দিন আলী শাহকে হত্যা করে লখনৌতি সিংহাসন আরোহণ করেন এবং তখন রাজধানী ছিল ফিরোজাবাদে। হাজি ইলিয়াস শাহ শাহী বংশের প্রতিষ্ঠাতা। সিংহাসনে বসে তিনি সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি নেন। এই বংশ প্রায় 70 বছরেও বেশি সময় ধরে সারা বাংলাদেশে যশ কীর্তির সঙ্গে রাজত্ব করে এবং বাংলার বাইরেও প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, এই বংশের সুলতানরা উদার ও বিদ্বান ছিলেন এবং বিদ্যা ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের পুরো পরিচিত বিশেষ কিছু জানা যায় না। তিনি সিজিস্তানের অধিবাসী ছিলেন। কোনো এক সময় তিনি বা তার পরিবার দিল্লিতে আসেন। কথিত আছে যে হাজি ইলিয়াস আলী মোবারকের দুধ ভাই ছিলেন এবং আলী মোবারক দিল্লিতে মালিক ফিরুজের, পরে সুলতান ফিরোজ শাহ তুগলকের অধীনে চাকরি করতেন। এই সময় হাজি ইলিয়াস মালিক ফিরোজের দরবারে কোনো এক অপকর্ম করে পালিয়ে যান। রাগ করে মালিক ফিরোজ আলী মোবারককেও দরবার থেকে বের করে দেন। আলী মোবারক লখনৌতিতে এসে গভর্নর কদর খানের অধীনে চাকরি নেন। হাজি ইলিয়াসও সেখানে আসেন এবং আলী মোবারকের অধীনে চাকরি গ্রহণ করেন। আলী মোবারক সুলতান হলে হাজি ইলিয়াস ষড়যন্ত্র করে তাকে হত্যা করেন। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি নিয়ে ফিরোজাবাদের সিংহাসনে বসেন। ইলিয়াস শাহের রাজ্য বিস্তার। 1342 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ যখন ফিরোজাবাদ সিংহাসনে বসেন তখন তিনি শুধু উত্তরবঙ্গের শাসক হন। অর্থাৎ পূর্বে শুধু লখনৌতি তার রাজ্যই তার অধীনে ছিল। পূর্ববঙ্গের সোনাগাঁওকে রাজধানী করে ফখরুদ্দিন মুবারক রাজত্ব করতেন এবং সাতগাঁও কেন্দ্রি দক্ষিণবঙ্গ বোধ হয় তখনও দিল্লির অধীনে ছিল। কিন্তু উত্তরবঙ্গের অধীশ্বর হয়ে ইলিয়াস শাহ সন্তুষ্ট থাকার মতো লোক ছিলেন না। তিনি ছিলেন উচ্চাভিলাষী। তিনি প্রথমে সাতগাঁওয়ের বিরুদ্ধে সৈন্য পরিচালনা করেন এবং 1346 খ্রিস্টাব্দে সাতগাঁও জয় করে সেখান থেকে সোনামে মুদ্রা জারি করেন এবং ইলিয়াস শাহ উত্তর দক্ষিণবঙ্গের অধীশ্বর হন। কয়েক বছর পরে 1352 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ সোনাগাঁও আক্রমণ করেন এবং সুলতান ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে পরাজিত করে সোনাগাঁও দখল করেন। এরপর ইলিয়াস শাহ সারা বাংলাদেশের অধীশ্বর হন। ইতিপূর্বে কোনো মুসলমান সুলতান সারা বাংলাদেশের অধীশ্বর ছিলেন না। তারা হয় লখনৌতি বা সোনাগাঁওয়ের সুলতান ছিলেন। ইলিয়াস শাহ সর্বপ্রথম সারা বাংলার সুলতান হন। বাংলার নামের উৎপত্তি এই সময় থেকে। ইতিপূর্বে বাংলাদেশের প্রাচীন আমলের বরেন্দ্র রারো বঙ্গ বা সুলতানি আমলের প্রথম দিকে লখনৌতি, সাতগাঁও, সোনাগাঁও ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত ছিল, বাংলা নামে পরিচিত ছিল না। ইলিয়াস শাহের সময়ে বাংলা নামে সারা বাংলাদেশ পরিচিত হয়। এ কারণে দিল্লির ঐতিহাসিক শামস সিরাজ আফিফ ইলিয়াস শাহকে শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ান এবং সুলতানি বাঙ্গালা উপাধিতে ভূষিত করেন। সুলতানি বাঙ্গালিয়ান অর্থাৎ বাঙালিদের সুলতান, এই উক্তিতে আমাদের জাতীয়তাবাদের বীজ নিহত এবং ইলিয়াস শাহ কর্তৃক সোনাগাঁও অধিকার বাংলাদেশ ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। সোনারগাঁও অধিকারের পূর্বে ইলিয়াস শাহ নেপাল আক্রমণ করেন। 1350 খ্রিস্টাব্দে তিনি নেপাল আক্রমণ করে অনেক ধন সম্পদ হস্তগত করেন। বিশাল ধন সম্পদের মালিক হয়ে ইলিয়াস শাহ দক্ষিণ সীমান্ত অতিক্রম করে জাজনগর, উড়িষ্যা আক্রমণ করে এবং চিল্কা হ্রদের সীমা পর্যন্ত 44টি হাতিসহ অনেক ধন সম্পদ হস্তগত করেন এবং এরপরে তিনি বিহার আক্রমণ করেন। দক্ষিণ বিহার দিল্লির অধীনে ছিল এবং দিল্লির গভর্নর বিহার শরীফে অবস্থান করতেন। উত্তর বিহার ত্রিহুত নামে পরিচিত ছিল এবং তা দিল্লির করদ রাজ্য ছিল। ইলিয়াস শাহ ত্রিহুত জয় করলে বিহারস্থ দিল্লির গভর্নর ইব্রাহিম বায়ু তাকে আক্রমণ করেন। ফলে ইব্রাহিম বায়ুর সঙ্গে ইলিয়াস শাহের যুদ্ধ হয়। বখতিয়ার খলজির সময় থেকে বিহার লখনৌতির অধীনে ছিল, সুতরাং ইলিয়াস শাহ বিহার জয়ের ইচ্ছা করেন বলে মনে হয়। ইব্রাহিম বায়ুর সঙ্গে ইলিয়াস শাহের যুদ্ধের বিস্তারিত কারণ বিবরণ জানা যায় না, তবে শিলালিপি সূত্রে অল্প দিনের মধ্যে ইব্রাহিম বায়ুর মৃত্যুর সংবাদ পাওয়া যায়। এতে ধারণা করা যেতে পারে ইলিয়াস শাহের সঙ্গে যুদ্ধে ইব্রাহিম বায়ুর মৃত্যু হয়, অর্থাৎ ইলিয়াস শাহ বিহার অধিকার করেন। পরে ইলিয়াস শাহ আরও পশ্চিম দিকে অগ্রসর নেমে দিল্লি সাম্রাজ্যের ভিতরে প্রবেশ করে তার বিহার ছাপিয়ে চম্পারণ, গোরখপুর এবং কাশী জয় করে তার বিরাট এলাকা তার রাজ্যভুক্ত করেন এবং বাহরাইচে গিয়ে শাইখ মাসুদ গাজীর দরগায় গিয়ে 2বার ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন। কথিত আছে যে বাংলায় ফিরে এসে ইলিয়াস শাহ দুঃখ করে বলেন যে দিল্লিতে গিয়ে শাইখ নিজামুদ্দিন আউলিয়ার দরগায় ভক্তি নিবেদন করলে কিনা ভালো হতো। ইলিয়াস শাহ ত্রিপুরা রাজ্যের উপর প্রভাব বিস্তার করেন। একমাত্র ত্রিপুরা রাজাদের ইতিহাস রাজমালায় এ সম্বন্ধে কিছু তথ্য পাওয়া যায়। ত্রিপুরার রাজা ডাঙ্গর ফার 18টি ছেলে ছিল। রাজার মৃত্যুর পর সিংহাসনে বসার জন্য তার কোন ছেলে বেশি উপযুক্ত হবে সেই বিষয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। এই জন্য তিনি পুত্রদের বুদ্ধ মিথ্যা পরীক্ষা করেন এবং দেখেন যার কনিষ্ঠ পুত্র রত্নফা, হ্যাঁ, সর্বাপেক্ষা বুদ্ধিমান। তাই রাজা রত্নফাকে উত্তরাধিকারী মনোনীত করেন, কিন্তু রাজার মৃত্যুর পরে অন্য ছেলে রত্নফাকে রাজ্য থেকে তাড়িয়ে দেন। কিন্তু রত্নফা বাংলা সুলতানের আশ্রয় নেন এবং সুলতান রত্নফাকে সৈন্যে ত্রিপুরায় পাঠিয়ে সিংহাসনে অধিষ্ঠিত করেন। কৃতজ্ঞতা স্বরূপ রত্নফা বাংলা সুলতানকে একটি মানিক উপহার দেন এবং বাংলা সুলতান তাকে মানিক্য উপাধি দিয়ে সম্মানিত করে। সেই সময় ত্রিপুরায় আহ, ত্রিপুরার রাজারা নিজেদের নামের সঙ্গে মানিক্য উপাধি ব্যবহার করেন। রত্নফার মুদ্রা আবিষ্কৃত হওয়ার এখন জানা যাচ্ছে যে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহী ত্রিপুরার রাজা রত্নফাকে আশ্রয় দিয়ে ত্রিপুরা সিংহাসন পুনরুদ্ধার করে দেন। সেই থেকে ত্রিপুরার রাজারা বাংলা সুলতানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। সুলতান ইলিয়াস শাহ বোধ হয় রাজত্বের শেষ দিকে কামরূপের কিছু অংশ জয় করেন, যার ফলে ইলিয়াস শাহের ছেলে এবং পরবর্তী সুলতান সিকান্দার শাহ রাজত্বের প্রথম বর্ষে কামরূপ টাকশাল থেকে মুদ্রা জারি করেন।
অতএব সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ চতুর্দিকে রাজ্য বিস্তার করেন। উত্তরে কামরূপ, দক্ষিণে উড়িষ্যা, পশ্চিমে বাহরাইচ পর্যন্ত জয় করে তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। পূর্ব সীমান্তে তিনি ত্রিপুরা রাজ্যের উপরও প্রভাব বিস্তার করেন। ফিরোজ শাহ তুগলকের বাংলা আক্রমণ। সুলতান মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর ফিরোজ শাহ তুগলক দিল্লি সিংহাসনে বসেন। সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপনের পরে ফিরোজ শাহ বাংলাদেশ আক্রমণ করেন। ফিরোজ শাহ 1353 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে দিল্লি ত্যাগ করে বাংলার দিকে অগ্রসর হন এবং ফিরে গিয়ে 1354 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে দিল্লি পৌঁছেন। ফিরোজ তুগলকের বাংলা আক্রমণ করার কথা ছিল। প্রথমত বাংলাদেশে গিয়াস বাংলাদেশ গিয়াসউদ্দিন তুগলক ও মোহাম্মদ বিন তুগলকের অধীনে ছিল। ফিরোজ তুগলক মনে করেন যে বাংলার উপরও তার অধিকার ছিল। দ্বিতীয়ত ইলিয়াস শাহ দিল্লির অধীনস্থ বিহার ও অন্যান্য এলাকা জয় করে ফিরোজ তুগলকের সার্বভৌমত্ব আঘাত করেন। ফিরোজ তুগলক বাংলায় এসে এক নিশান বা ফরমান জারি করে প্রচার করেন যে ইলিয়াস শাহ তার বিরুদ্ধে বিদ্রোহ করায় এবং নিরীহ লোকদের প্রতি অত্যাচার করে তিনি ইলিয়াসকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আক্রমণ করেছেন। ফিরোজ শাহ বাংলার লোকদের তার দলে টানার জন্য কর মওকুফ করে দেন এবং ভবিষ্যতে তাদের আরও সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। ফিরোজ শাহ যখন বাংলার দিকে অগ্রসর হচ্ছিলেন তখন ইলিয়াস শাহ তার রাজ্যের পশ্চিম সীমান্তে ছিলেন। ইলিয়াস প্রথমে তিহুতের দিকে চলে আসেন, পরে তিনি রাজধানী পান্ডুয়ায় চলে আসেন এবং আত্মরক্ষার প্রস্তুতি নিতে থাকেন। ফিরোজ বাংলায় পৌঁছালে ইলিয়াস শাহ রাজধানী ছেড়ে একডালা নামক দুর্গে আশ্রয় নেন এবং দুর্গে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করেন। একডালার একদিকে চলে এবং অন্যদিকে জঙ্গল ছিল। ইলিয়াস সৈন্যবাহিনী ও পরিবার পরিজন নিয়ে দুর্গে গিয়ে দিল্লির বাহিনীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হন। এতে বোঝা যায় ইলিয়াস শাহ এক নিপুণ সমরবিদ ছিলেন। তিনি বুঝতে পারেন যে জল ও জঙ্গল বেষ্টিত একডালা দুর্গ জয় করা ফিরোজ শাহের পক্ষে সম্ভব হবে না। কিছুদিন পরে বর্ষাকাল এসে গেলে ফিরোজ শাহ এবং দিল্লির সৈন্যদের বাংলাদেশে যুদ্ধ করা সম্ভব হবে না এবং ফিরে যেতে বাধ্য হবেন। ফলে হলো তাই, ফিরোজ শাহ রাজধানী পান্ডুয়া পর্যন্ত সহজে দখল করে নেন। ইলিয়াস শাহ কোনো বাধা দিলেন না, বরং তিনি দুর্গেই সতর্ক অবস্থায় দিন কাটান। উভয় পক্ষ খণ্ড খণ্ড যুদ্ধ হলো, কিন্তু জয় পরাজয় নির্ধারণের জন্য তা যথেষ্ট ছিল না। ফিরোজ শাহ বুঝতে পারেন যে সম্মুখ যুদ্ধ করে একডালা দুর্গ জয় করা সম্ভব না, তাই তিনি তার সৈন্যদের শিবির গুটিয়ে দিল্লির দিকে অগ্রসর হওয়ার আদেশ দেন। তিনি মনে করেন যে দিল্লির সৈন্যবাহিনী পশ্চাদপসরণ করার সংবাদে ইলিয়াস শাহ দুর্গে বাইরে আসবেন এবং সেই সুযোগে তিনি ইলিয়াস শাহকে চূড়ান্তভাবে পরাজিত করতে পারবেন। ফিরোজ শাহের উদ্দেশ্য সফল হয়। ইলিয়াস শাহ মনে করেন যে ফিরোজ শাহ সত্যি সত্যি ফিরে যাচ্ছেন। তিনি দুর্গে বাইরে আসেন এবং দিল্লির বাহিনীর আক্রমণের শিকার হন। এই যুদ্ধের কাহিনী শুধু দিল্লিতেই লেখা, ইতিহাসেই পাওয়া যায়। দিল্লির ঐতিহাসিকরা বলেন যে ফিরোজ শাহ সত্যিই ফিরে যাচ্ছেন। মনে করে ইলিয়াস শাহ 10,000 ঘোড়া, 50টি হাতি এবং 2 লক্ষ পদাতিক সৈন্য ফিরোজ শাহকে পেছন দিক থেকে আক্রমণ করার জন্য যাত্রা করেন। এদিকে ফিরোজ শাহ সৈন্য নিয়ে একডালা 7 ক্রোশ দূরে অবস্থান নেয়। তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন, তাই ইলিয়াস শাহকে দেখা মতো যুদ্ধ শুরু করেন। উভয় পক্ষ তীর, ধনুক, বর্ষা এবং তরবারির যুদ্ধ চলে। বাংলা সৈন্যরা যুদ্ধ জয়ের জন্য শেষ পর্যন্ত হাতাহাতি যুদ্ধ করে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। ফিরোজ শাহ জয়লাভ করেন। ইলিয়াস শাহ পরাজিত হয়ে আবার একডালা দুর্গে আশ্রয় নেন। ফিরোজ শাহের সৈন্যরা একডালা শহর দখল করে একডালা দুর্গ অবরোধ করলে দুর্গে অবরুদ্ধ সম্ভ্রান্ত মহিলারা দুর্গের ছাদে উঠে ঘোমটা খুলে গভীর শোক প্রকাশ করতে থাকে। এতে ফিরোজ শাহ বিচলিত হয়ে পড়েন এবং মহিলাদের অমর্যাদা হয়ে ভেবে অবরোধ প্রত্যাহারের এবং সৈন্যদলে দিল্লি ফিরে যাওয়ার আদেশ দেন। উপরোক্ত বিবরণে দিল্লির ঐতিহাসিকরা দিল্লি সুলতানের পক্ষপাতিত্ব করেন বলে মনে করার কারণ আছে। তারা নিশ্চয়ই যুদ্ধ ফেরত সৈন্যদের নিকট থেকে তথ্য সংগ্রহ করেন, যারা নিজেদের বীরত্ব ফলাও করে প্রকাশ করে। হয়তোবা যুদ্ধে ইলিয়াস শাহ পরাজিত হন, কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। তিনি শোচনীয়ভাবে পরাজিত হলে ফিরোজ শাহ বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা না করে ফিরে যেতেন না। দিল্লির ঐতিহাসিকরা সুলতানের ব্যর্থতা ঢাকার জন্য বাঙালি সম্ভ্রান্ত মহিলাদের অমর্যাদা থেকে রক্ষার করার প্রশ্ন তুলেছেন। আমরা পরে দেখব যে ফিরোজ শাহ তুগলক ইলিয়াস শাহের ছেলে ও পরবর্তী সুলতান সিকান্দার শাহের সময় দ্বিতীয়বার বাংলাদেশে আক্রমণ করেন। ফিরোজ শাহ তুগলক যদি মহিলাদের সম্ভ্রম রক্ষার প্রতি গুরুত্ব দেন, তাহলে তিনি দ্বিতীয়বার বাংলাদেশে আক্রমণ করতেন না। যুদ্ধের সময় লোক এবং সম্পদ ক্ষয় হয়, দুর্গ অপরাধ এবং পতনের সময় মহিলাদের মর্যাদার হানিও হয়। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক তা জেনেই যুদ্ধ পরিচালনা করেন। তাই মনে হয় ইলিয়াস শাহ যুদ্ধে পরাজিত হলেও ফিরোজ শাহ বুঝতে পারেন যে ইলিয়াস শাহকে সম্পূর্ণ ধ্বংস করে বাংলাদেশ জয় করা তার পক্ষে সম্ভব হবে না। মনে হয় যুদ্ধের পর ফিরোজ শাহ এবং ইলিয়াসের শাহের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, ফিরোজ শাহ তাড়াতাড়ি দিল্লি ফিরে যাওয়ার জন্য এবং ইলিয়াস শাহ দিল্লির সুলতান যাতে তাড়াতাড়ি দিল্লি ফিরে যান সেই লক্ষ্যে, অর্থাৎ উভয় নিজ নিজ স্বার্থে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির ফলে উভয় সুলতানের মধ্যে দ্রুত ও উপহার বিনিময় হয়। কোনো কোনো ঐতিহাসিক বলেন যে যুদ্ধ জয়লাভ করে ফিরোজ শাহ পান্ডুয়ার নামে ফিরোজাবাদ এবং একটার নাম আজাদপুর রাখেন। ফিরোজ শাহ তুগলকের বাংলাদেশ আক্রমণের আগেও পান্ডুয়ার নাম ফিরোজাবাদ ছিল বলে মুদ্রায় প্রমাণ পাওয়া যায়, তাই ফিরোজ তুগলক কর্তৃক পান্ডুয়ার নাম ফিরোজাবাদ রাখার কথাটা সত্য নয়। ফিরোজ শাহ তুগলক কর্তৃক একদালার নাম আজাদপুর রাখার কথা সত্য হলেও আজাদপুর নামটি বিশেষ চালু হয়নি। ফিরোজ শাহ বাংলাদেশে দিল্লি সাম্রাজ্য অন্তর্ভুক্ত করতে পারেননি সত্য, কিন্তু ইলিয়াস শাহ কর্তৃক অধিক দিল্লির অন্যান্য এলাকা পুনর্দখল করেন এবং ইলিয়াস শাহের উচ্চাভিলাষ রোধ করেন। ইহাই ফিরোজ শাহ তুগলক কর্তৃক বাংলাদেশ আক্রমণ ফল। প্রায় 1 বছর বাংলাদেশ অভিযানে ব্যস্ত থাকে ফিরোজ শাহ তুগলক 1354 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর দিল্লি পৌঁছেন। শামসুদ্দিনের সাথে চরিত্র কৃতিত্ব। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 থেকে 58 পর্যন্ত রাজত্ব করেন। তিনি লাখানৌতির সুলতান রূপে সিংহাসনে বসেন, কিন্তু বাংলার সুলতান রূপে মৃত্যুবরণ করেন। এটা তার শ্রেষ্ঠ কৃতিত্বের স্বাক্ষর। তিনি সামান্য অবস্থা থেকে স্বীয় বুদ্ধি, ব্যক্তিত্ব এবং সিংহাসনের মাধ্যমে বাংলা শাসন ক্ষমতা দখল করেন। সত্য বটে, সিংহাসন দখলের জন্য তিনি ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আশ্রয় নেন, কিন্তু সেকালে মনে করা হতো রাজত্ব আত্মীয়তা স্বীকার করে না। সিংহাসন অধিকারের পরেও তিনি ইলিয়াস শাহ বলিষ্ঠের নেতৃত্ব
আধিপত্যের পরিচয় দেন। তিনি সর্বপ্রথম মুসলমান সুলতান যিনি সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে সমগ্র বাংলার অধীশ্বর হওয়ার গৌরব অর্জন করেন। সারা বাংলাদেশের জন্য বাঙ্গালা নামটি তার সময় থেকেই শুরু হয় এবং এই বাঙ্গালা নামটি নানাভাবে বিবর্তনের মধ্যে এখনও টিকে আছে। বাংলা বাংলাদেশের জন্য এবং বাঙালি বাংলার অধিবাসীর জন্য পরিচিত থাকে। সুলতানি আমলের বাংলা মোগল আমলে সুবা বাংলা এবং ব্রিটিশ আমলে বেঙ্গল বা বঙ্গদেশ, পাকিস্তানি আমলে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান এবং সবশেষ স্বাধীন বাংলাদেশ নাম ধারণ করেছে। তিনি বাংলার বাইরে রাজ্য বিস্তারক্রমে দিল্লির দুর্বলতার সুযোগ নিয়ে দিল্লি সাম্রাজ্যের পূর্বাচনের এক বিস্তীর্ণ এলাকা দখল করতে সমর্থ হন। ফিরোজ শাহ তুগলকের আক্রমণ প্রতিহত করে তিনি স্বীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখেন। ইহা তার বিজ্ঞ সমন্বিত পরিচায়ক। একডালা দুর্গে আশ্রয় নিয়ে ইলিয়াস শাহ এমন এক নীতি গ্রহণ করেন যার ফলে ফিরোজ শাহ বাংলাদেশকে প্রধানত্ব না করে দিল্লি ফেরত যেতে হয়। ইলিয়াস শাহের নীতি ছিল দুর্গে অবরোধ হয়ে কালক্ষেপণ করা, কারণ তিনি জানতেন যে ফিরোজ শাহ বেশি দিন দিল্লি ছেড়ে থাকতে পারবে না, কিছুদিন ঠেকিয়ে রাখতে পারলে ফিরোজ শাহকে ফিরে যেতে হবে। ফলে হলো তাই, ফিরোজ শাহ বাংলা জয় না করে দিল্লি ফিরে যান। দিল্লির সুলতানদের সমর্থনপুষ্ট ঐতিহাসিকেরা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের চরিত্রের দুর্বলতার দিকগুলোই তুলে ধরেন। তারা বলেন যে ইলিয়াস শাহ ভাঙ করছিলেন এবং কারো কারো মতে কুষ্ঠরোগী ছিলেন। তারা আরও বলেন যে ইলিয়াস শাহ প্রজাদের উপর অত্যাচার করতে ফিরোজ শাহ বাংলায় এসে সেই প্রচারপত্র জারি করেন, তাতেও ইলিয়াস শাহ কর্তৃক প্রজাদের উপর অত্যাচারের কথা আছে। কিন্তু ইলিয়াস শাহ ভাঙখোর বা কুষ্ঠরোগী ছিলেন কিনা তাতে সন্দেহের অবকাশ আছে। ভাঙ বা সিদ্ধি খাওয়া সেখানে দোষে কেউ ছিল না। দিল্লির সুলতানের মধ্যেও কেউ কেউ দিল্লির সুলতানের মধ্যেও কেউ কেউ কি হইতো, মদ পান করতেন। কুষ্ঠরোগী হওয়া অবশ্যই দোষের কথা না। ইলিয়াস শাহের সম্বন্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির জন্য এইসব কথা লিখিত হয়। বাংলা জনগণের উপর ইলিয়াস শাহের অত্যাচারের কথাও সমর্থন পাওয়া যায় না, বরং দেখা যায় তিনি উদার ছিলেন। এমনকি হিন্দুদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতেন। তিনি হিন্দুদের উচ্চ রাজপদে নিযুক্ত করতেন। সহদেব নামক একজন হিন্দু সেনাপতি দিল্লির সৈন্যদের প্রবল বাধা দেন। বাঙালি হিন্দু হুম বাঙালি হিন্দু সৈন্যরা তার পক্ষে অবস্থান করে। দিল্লির ঐতিহাসিক আফিফ তাকে শাহী বাঙ্গালা, সুলতানি বাঙ্গালা এবং শাহী বাঙ্গালের উপাধিতে ভূষিত করেন। শেষোক্ত উপাধিতে বোঝা যায় যে ইলিয়াস শাহ শুধু মুসলমান, তিনি হিন্দু মুসলিম সকল বাঙালি সুলতান ছিলেন। দিল্লির সুলতানের বিরুদ্ধে দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহে ইলিয়াস শাহ সফলতা তার জনপ্রিয়তা দিল্লির ঐতিহাসিকদের চক্ষুশূল ছিল এবং মনে হয় দিল্লির ঐতিহাসিকরা ইলিয়াস শাহকে ভাঙখোর বা কুষ্ঠরোগী রূপে চিহ্নিত করেন। ঠিক আছে, মানে মূলত ওকে সহ্য হইতো না, এই জন্য মানে এরকম ঝামেলা করতে বা এরকম নাম দিত। ঠিক আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।